অস্তিত্ব থাকবে না। এই ভাই কথা বলো, অস্তিত্ব থাকবে না। আমরা যদি বিশ্বাস করি যে আমরা সবাই বাংলাদেশি, এই দেশে আমাদের জন্ম, এই দেশটা আমাদের, এই দেশটাকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার রক্তের বিনিময়ে এই দেশটা আমরা অর্জন করেছি। এবং আজকে এই দেশটা আপনার যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার, এবং বিএনপি সেটাতে বিশ্বাস করে। সবসময় মনে রাখতে হবে, এই দেশটা ছেড়ে যদি আপনি অন্য দেশে যান, সেটা ভারত হোক, সেটা আমেরিকা হোক, সেখানে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন, সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন। এখনো আপনারা দেখতে পাচ্ছেন যারা এপার থেকে ওপারে গিয়ে নিজেদের অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করেছে, এখনো তাদের শুনতে হয় এই দেশটা তোর না। ওপারে যারা আছে তারা বলে এই দেশটা তোদের না, তোরা আমার দেশে জবরদখলদারি। তাই ভাইরা আমার, আজকে এই দেশটা বড় সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে মুক্ত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া আজকে কোনো বিকল্প নাই। আর আরেকটি কথা বলি, আমি শেষ করব, যে আজকে প্রধানমন্ত্রী চীনে গেছেন, সবাই পত্র পত্রিকায় সবাই লিখতে হয়েছে যে হাত পাততে। ওনার টাকা দরকার। কি কারণে টাকা দরকার? দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এই দেশের ব্যাংক খালি করছে আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের সাহায্য পুষ্ট যারা আছে তারা। তা আমি বলবো, বিদেশে যাওয়া দরকারটা কি? বিদেশে যাওয়া দরকারটা কি? আপনার বেনজির মার্কা যারা আছে আপনাদের এবং আপনার দলে, এই ক্যাসিনো বাণিজ্যের সময় আমরা দেখছি ঢাকা শহরে, এখানে আপনার ঢাকা শহরের লোক, ঢাকা শহরে দেখছেন না যে সিন্ধুক খুলে কিরকম টাকা পাওয়া গেছে? কি দেখছেন কিনা? তারপরে সে সময় খাটের তলে পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় টাকা পাওয়া গেছে। সেই টাকাগুলো গেল কই? সেগুলো তো আওয়ামী লীগের কাছে আছে। এই যে ব্যাংক জেলে লুট করছে, আপনাদের অনেক এমপির নামে প্রশ্ন আসছে যে তাদের কাছে। আপনার এর আগে এক মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রীর বেআই, তার এপিএস ছিল নাকি, তার কাছে কতশো কোটি টাকা তাকে পাওয়া গেছে। তো সেই টাকাগুলো যদি আপনি ব্যাংকে ফেরত দেন, তাহলে তার বিদেশ থেকে টাকা চাওয়া লাগে না। কি কথা ঠিক কিনা? টাকা চাওয়া লাগে না, ঋণ নেওয়া লাগে না। আপনার ঋণ নিয়ে টাকা আনবেন, আর ওই টাকাটা ভাগাভাগি করে নিজেরা নিয়ে যাবেন, আবার বলবেন যে টাকা নাই। তাহলে এটা তো হয় না। কাজে নিজেদের ওই সমস্ত টাকাগুলো তাদের থেকে আদায় করেন। ঋণ খেলাপি যারা আছে তাদের থেকে টাকাগুলো আদায় করেন। এখানে সবাই বলে কোটিপতি, আর আমি বলি ওটিপতি। সবাই ব্যাংক থেকে টাকা নেয়, ব্যাংক থেকে টাকা নেই, ব্যাংকের টাকার কোনোদিন ফেরত দেওয়া লাগে না। বাংলাদেশ এমন একটা দেশ, পৃথিবীর ইতিহাসে আর কোন দেশ আছে কিনা আমার জানা নাই যে ব্যাংকের টাকা নিলে ওই ব্যাংকের টাকা আর ফেরত দেওয়া লাগে না। পৃথিবীর কোন দেশে নাই, কোন দেশটা এরকম একটা দেশ। কাজে এখানে লুটেরাদের দেশ, লুটেরাদের দেশ। এটা সাধারণ মানুষের দেশটা, সাধারণ মানুষের দেশটা। আজকে তো কষ্ট করে যারা নিম্ন মধ্যবিত্ত, সেটা মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, সবাই তো কষ্ট করে আছেন। আপনাদের জায়গা জমি কারা দখল করছে? আওয়ামী লীগ দখল করছে। আজকে যদি সেগুলো উদ্ধার করে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে আপনাদের অনেক কষ্ট লাঘব হবে। অর্থাৎ আওয়ামী লীগ লুটেরা ব্যাংক খাইছে, হিন্দুদের সম্পত্তি খাইছে, মন্দিরের জায়গা খাইছে, এমন কোনো কিছু নাই যে তারা খায় নাই। এমন কোনো জায়গা নাই। স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। স্বাধীনতার পর থেকে ওই পাকিস্তানিদের জায়গাও খাইছে, ব্যবসা খাইছে, ঠিক তেমনি আপনাদের হিন্দুদের জায়গা জমিও তারা খাইছে। এটা তো পরিষ্কার, আমরা যেটা জানি।
তাই আজকের এই লুটেরাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। ভাই, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ, আপনার নিজেরা যদি ভালোভাবে থাকতে চান, বললাম তো, নিজের দেশ, নিজের অধিকার যতটুকু আছে, যতটুকু আপনি দাবি করতে পারবেন, অন্য জায়গায় যায় কিন্তু সেই দাবিটা করতে পারবেন না। কাজে আপনাদের ধর্মেরও কিছু লোক আছে আপনাদেরকে অন্ধের মতো রাখার চেষ্টা করে, আপনাদেরকে বিক্রি করে তারা কিছুটা বেনিফিটেড হয়। আপনাদের ধর্মেরও কিছু উপরে হয়তো আছে যারা আপনাদেরকে বিক্রি করে, মাথা বিক্রি করে দেয়, ভোটের সময় মাথা বিক্রি করে দেয়। কাজেই আপনাদের এমন কোন দাসখত দেওয়া আছে যে হিন্দুর ভোট মানে আওয়ামী লীগের ভোট? তাহলে কেন দিবেন? আপনারা কি বেনিফিট পাইতেছেন? দুই একজনের তো বেনিফিট পায়, কিন্তু আপনারা সাধারণ মানুষ যারা আজকে হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে যারা আছেন, খ্রিস্টান ধর্মে যারা আছেন, কি বেনিফিটটা আপনারা পাচ্ছেন? আজকে যদি জিনিসপত্রের দাম বাড়ে, তাহলে মোহাম্মদ মানে আবুল হোসেন যে টাকা দিয়ে কিনবে, ওই কার্তিক দাস তো ওই টাকা দিয়েই কিনবে। জিনিসপত্রের দাম বাড়লে তো সবাইটাই বাড়লো, নাকি আমার মুসলমানের জন্য দাম কম, আপনার জন্য দাম বেশি? কাজেই আর যদি কেউ লুট করে, আপনাদের দেখছেন তো, আপনাদের ঢাকেশ্বরের মন্দিরে স্বর্ণ চুরি হয়ে গেছে। কোন আমলে হয়েছে? কোন আমলে হয়েছে বলেন? এই আওয়ামী লীগের আমলে হয়েছে। এই যে রাজারবাগ, কালীবাড়ি শুনছেন চুরি হয়ে গেছে। সেই এইরকম চুরি হয়েছে। কারা চুরি করছে? আওয়ামী লীগ চুরি করছে। চোরের দল এটা, একটা লুটেরার দল। আর ধর্মের কথা বলে, আসলে ওরা কোনো ধর্ম মানে না, এদের কাছে কোনো ধর্ম নাই, কোনো ধর্ম নাই এদের কাছে। এরা হলো লুটেরা ধর্ম, লুটেরা ধর্ম, এরা চোরের ধর্ম। কাজে লুটেরা, চোর, এর হাত থেকে যদি এই দেশটাকে আমাদের উদ্ধার করতে হয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তা আমি আজকে এখানে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের হিন্দু কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন সাহেব আজকে উদ্যোগ নিচ্ছেন। এখানে আপনাদের মহানগরী যারা দায়িত্বে আছেন, সুভাষ সহ যারা দায়িত্বে আছেন, তারা আজকে উদ্যোগ নিচ্ছেন। কাজে আমরা আশা করব যে এখানে আমাদের বিএনপি সকল ধর্মের সম অধিকারে বিশ্বাস করে, সকল ধর্মের সম অধিকারে বিশ্বাস করে। এখানে পরিষ্কার কথা, আমরা যেটা বলছি, আমাদের ধর্মীয় মূল্যবোধ না, আমাদের ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি আমরা। এটা কথাটা আপনারা পরিষ্কার মনে রাখবেন। ইসলামী মূল্যবোধ বিএনপির স্লোগান না, ধর্মীয় মূল্যবোধ হলো আমাদের স্লোগান। আমরা সকল ধর্মের সম অবস্থানে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সবাই যদি ভালো থাকে, দেশটা ভালো থাকবে। আজকে হিন্দু খারাপ থাকলে মুসলমান ভালো থাকতে পারবে না, আর মুসলমানরা খারাপ থাকলে হিন্দুরাও ভালো থাকতে পারবে না। আজকে পার্শ্ববর্তী দেশে দেখছেন আজকে কি অবস্থা, কি অবস্থা সেখানে। কাজে সেখানে যে আপনাদের ওই যে বললাম খুব একটা শান্তির যে কিছু পাবেন সেটা না। কাজে নিজের দেশের যে অধিকার আছে, এই অধিকারটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আবার আজকে সুভাষ সহ যারা আজকে এই আয়োজন করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ যেমনিভাবে একসাথে একই কাতারে আমরা যুদ্ধ করেছি এই দেশের স্বাধীনতার জন্য, ঠিক এমনিভাবে আজকে যখন আমার স্বাধীনতা বিপন্ন হতে চলেছে, আজকে যখন আমার গণতান্ত্রিক অধিকার নাই, আজকে যখন আমার ভোটের অধিকার নাই, আজকে ভোট কেউ দিতে পারেন আপনারা? আজকে মুসলমান হন আর হিন্দু হন, ভোট সেন্টারই তো যেতে দেয় না। আরে ভাই, আওয়ামী লীগও ভোট দিতে দেয় না, আওয়ামী লীগের ভোটও লাগে না। ওই বেনজির মার্কা যারা আছে তারা বলে আপনাকেও দেওয়া লাগবে না, আমরা ঠিক করে দেব। আর ওইটার জন্য আজকে সরকার থেকে কনসেশন নিতে নিতে আজকে দেশ খায় বলাইছে, তারা দেশ খায় বলাইছে। কাজে দেশ খাকদের হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আজকে নেমে আসতে হবে। আপনাদেরকে এই আহ্বান জানাই। ইনশাআল্লাহ রাজপথে সবাই আমরা সেই আন্দোলনে একই কাতারে শরীক হব, এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং এটা যারা অগ্রিম যারা দায়িত্বে আসবেন তাদেরকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুধীবৃন্দ, আমরা একটু নিয়ম যেহেতু ভঙ্গ হয়েছে, আমি
সুধীবৃন্দ, আমি কেন সভাপতিত্ব করছি একটু বলে নিই, কারণ আমি হলাম মহানগরের সদস্য সচিব, কিন্তু আমাদের যিনি আহ্বায়ক নিতাই চন্দ্র ঘোষ, আপনারা জানেন উনি ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত, হ্যাঁ উনি খুবই অসুস্থ। ওনার অবর্তমানে ওনার কনসার্ন নিয়ে আমি আজকে সভাপতিত্ব করতেছি। আপনারা সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন। আর আমাদের আসলে বক্তব্য দেওয়ার যেভাবে কথা ছিল, সময়ের কারণে আমরা একটু শর্ট করতেছি, কিন্তু আমি একটু নাম বলে দিচ্ছি আপনাদের সূত্রাপুর তারা যারা যারা উপস্থিত আছে, উত্তম, মানিক, স্বপন, রিপন, হৃদয়, অজয়, রাজীব, সবাইকে ধন্যবাদ। প্রথমে থানায় রাজকুমার, রবীন্দ্র, সত্যজিৎ, তারকধর, শ্রাবণ নন্দী, হৃদয় ঘোষ, রমনা থানার প্রদীপ, বাবুল চক্রবর্তী, আকাশ রায়, সুমন বর্মন, মিলন গোমেজ, রণবীর সরকার, লিটন দেবনাথ, শুভ শাহ, প্রান্ত দাস, লিখন মন্ডল, জয়ন্ত মন্ডল, আমাদের সবুজবাগ থানার পুলক বড়ুয়া, রনি বড়ুয়া, লিটন বড়ুয়া, বিকিরণ বড়ুয়া, দুলাল বড়ুয়া, সানি বড়ুয়া, ডেমরা থানায় সুভাষচন্দ্র, লিটন চন্দ্র সিং, নির্ভর সরকার, পাখি, যাত্রাবাড়ি থানায় শুভ রাজবংশী, দীপু চন্দ্র দাস, রনি ধর, মানিক রাজবংশী, তিনয় রাজবংশী। সবাইকে ধন্যবাদ। আমাদের বাড্ডা থানায় আছে সুমন, হরেকৃষ্ণ, হিরো বড়ুয়া, জীবন বড়ুয়া, প্রকাশ চন্দ্র, তুষার, লক্ষণ রায়, অতুল চন্দ্র, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মহানগর কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক দুলাল চক্রবর্তী ভুলু। দুলাল চক্রবর্তী ভুলু। নমস্কার। বাংলাদেশ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগর থানা কমিটির সম্মেলনে আমি মহানগরের যুগ্ম আহ্বায়ক। আমি চাচ্ছি যে আপনার ঢাকা মহানগরের যে কোনো কল্যাণ আছে তাদের সুন্দর করার জন্য আপনার মহানগর যে উদ্যোগ করেছে তাদেরকে কিছু ধন্যবাদ। শেষ করলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের সম্মানিত যুগ্ম আহ্বায়ক শ্রীযুক্ত বাবু পার্থপ্রতিম বড়ুয়া উপদা। ভাই ওখানে গিয়ে আপনারা সেলফি নেবেন, লাইভ চলতেছে তো নাকি? এই সম্মেলনে প্রধান অতিথি আমাদের অভিভাবক, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গুরুত্ব বিদ্যুৎ ভাই উপস্থিত আছেন, আমাদের কল্যাণ ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান বিজন সরকার, প্রান্তিক জনশক্তির উন্নয়নের বিষয়ক সহ সম্পাদক অপরাধী রায় এবং আমাদের মহানগরের মহাসচিব সুভাষচন্দ্র দাস। কিছুক্ষণ আগে আমাদের সালাম ভাই যে কথাটা বলে গেল তার সাথে আমরা একমত। আপনারা বিগত 15 বছর যে পিছিয়ে তাকাই আমরা, বিশেষ করে আমরা বৌদ্ধ সম্প্রদায় যদি একটু পিছিয়ে তাকাই তাহলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সেই সকালবেলা উঠে আমরা যে বৌদ্ধ মন্দিরে প্রার্থনা করতে যাই, সেই প্রার্থনা গিয়ে দেখি আমাদের বৌদ্ধ মন্দির মাথা নাই, আমাদের বৌদ্ধ মন্দির হাত নাই, আমাদের বৌদ্ধ মন্দিরের গেট তালা ভেঙে ফেলছে, আমাদের বৌদ্ধ মন্দিরের জায়গা দখল করে ফেলছে। চিটংয়ে অনেক বৌদ্ধ অঞ্চলে বৌদ্ধ পাড়ায় জায়গা দখল করে নিচ্ছে, কিছুই বলার নেই। তাই আমরা সবাই এই জয় বাংলার মন্ত্র বুঝে গেছি, জয় বাংলার সূত্র বুঝে গেছি। আমরা প্রতিবার আমাদেরকে তারা মনে করে আমরা ভোট ব্যাংক, আমরা তাদের কেনা গোলাম। আসলে আজকে আমরা শপথ নিই আমরা তাদের কেনা গোলাম নই, আমরা তাদের ভোট ব্যাংক নই। তাই আমাদের আগামী তারুণ্যের নায়ক জনাব তারেক রহমানের ডাকে আমরা সবাই যাতে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের তরুণ সমাজ যাতে রাজপথে থাকতে পারি সেই শপথ করি। সেই শপথ নিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাড্ডা থানার প্রতিনিধি সুমন মার্কিন।
আমি সুমন মার্কিনকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকবার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিই। আমরা আমাদের যে প্রতিনিধি উপস্থিত হয়েছেন বিভিন্ন থানা থেকে, এবং আমি বাড্ডা থানার যুগ্ম আহ্বায়ক হিসাবে আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি। আমার সংগ্রামী ভাই বিভিন্ন থানা থেকে যারা উপস্থিত হয়েছেন, আমরা চাই আগামী দিনগুলোয় সামনের দিনগুলোয় আমাদের সংগ্রামী আমাদের যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমাদের যাতে সংগ্রামী অব্যাহত করতে পারি এবং সামনের দিনগুলো যাতে আমরা বিজয় চিনে আনতে পারি, এই বলে আমার বাড্ডা থানার পক্ষ থেকে আমার সংগ্রামী শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ এবং বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সমীর সরকার, যুগ্ম আহ্বায়ক, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। আমি আজকে আমাদের পবিত্র রথযাত্রার শুভেচ্ছা দিয়ে আমি কিছু কথা বলার শুরু করছি। আজকের এই মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দলের এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সকল নেতৃবৃন্দদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আজ উদ্দেশ্য হয়েছে আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগরের কমিটি নিয়ে কিছু আলোচনা এবং মহানগর কমিটির ঘোষণাপত্র। আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন করব? সবার মনে একটা প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নের উত্তরটা অতি সহজ। যার যার মন থেকে আপনি অ্যানালাইসিস করেন বা আপনি চিন্তা করেন যে আপনি কেমন আছেন এই দেশে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে, যারা এই শাসক গোষ্ঠীরা, ষড়যন্ত্র শাসক গোষ্ঠীরা শোষিত করছে আমাদেরকে। নিশ্চয়ই কেউ ভালো নেই। আর আমরা হিন্দুরা সেটা তো অনেক আগে থেকেই নির্যাতিত, এটার বিবরণ শেষ করা যাবে না। এটার বিবরণ করতে গেলে অন্তপক্ষে কয়েক মনের বই তৈরি করতে হবে, কাগজের বই তৈরি করতে হবে। সে বিষয়ে আমরা যাচ্ছি না, আমরা পিছনের দিকে আর তাকাবো না, এবার সামনের দিকে তাকানোর পালা। আসুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা আরো যারা নৃগোষ্ঠী আছেন সকলে একত্রিত ভাবে আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে এই স্বৈর শাসককে উৎখাত করে বাংলাদেশে একটা সুনামধন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বেগম আমাদের তার মহানায়ক রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এদেশে ফিরিয়ে এনে আবার আমরা আমাদের অধিকারকে সুপ্রতিষ্ঠ করে সুন্দর জীবন যাপন করার ব্যত্যয় প্রকাশ করি। সবাইকে আজকে শপথ নিন। আজকের এই পূর্ণ দিবস রথযাত্রায় আজকেই আমরা শপথ নিব যে আর পিছনের দিকে তাকাবো না, আমরা আমাদের অধিকার লক্ষ্যে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আমাদের কাছে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব বিজন কান্তি সরকার। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত দপ্তর সম্পাদক মিন্টু বসু। হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি বাবু সুভাষ চন্দ্র দাস, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, জননন্দিত নেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সহ সম্পাদক
এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অপর্ণা রায় দিদি উপস্থিত আছেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান বাবু রমেশ দত্ত সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন সদ্য সাবেক যুবনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ সবাইকে জানাই দেশমাতা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা একটু কথাই বলতে চাই, এই রাতের ভোট দিনে এবং দিনের ভোট রাতে এবং অটো পাস অটো এমপি এবং সর্বশেষ আমরা দেখলাম এই মামুরা খামলারা নির্বাচন, এই ডেমি নির্বাচন, বসে বাংলার মসন্দে বসে গোপালগঞ্জের গোলাপি যেভাবে আমাদেরকে জ্বালাচ্ছে, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেভাবে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আবার আরেকটি যুদ্ধ করে আমরা দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমরত, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেকুর রহমান তারেক রহমান ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি বিকাশ সরকার ও মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধি বাবু পঙ্কজ মজুমদার। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জাতীয় দল তাঁতি দল কেন্দ্রীয় কমিটি। উপস্থিত আজকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ঢাকা মহানগর বিভিন্ন থানার সম্মেলন 2024 উপলক্ষে সম্মেলন মত বিনিময় সভা আজকে সভাপতিত্ব করছেন সুভাষচন্দ্র দাস। আজকে প্রধান অতিথি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজপথে যাকে আন্দোলনের সংগ্রামে আমরা সবসময় পেয়ে থাকি, সেই অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিশেষ অতিথি আব্দুল সালাম, বিশেষ অতিথি বিজনকান্তি সরকার, বিশেষ অতিথি অর্পণা রায় দাস, বিশেষ অতিথি এস.এন. তরুণ দে এবং বিএনপির সহর্ত বিষয়ক সম্পাদক মামুন ভাই, উপস্থিত খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা হয়তো জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গৃহবন্দী। আমরা আপনাদের এই সংস্থার থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনারা জানেন বিএনপি সরকারের আমলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তাদের সহায় সম্পত্তি সব কিছু নিরাপদে ছিল। বর্তমান সরকারের আমলে আপনাদের কেউ কোনো সম্পত্তি, গির্জা, মন্দির কোনো নিরাপদ নাই। কথাটা কি সত্য নাকি মিথ্যা? উপস্থিত নেতৃবৃন্দ, আওয়ামী লীগ শুধু বলে যে হাওয়া ভবন, হাওয়া ভবন, আর এখন বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ হাওয়া ভবন হয়েছে, সেটার কোনো প্রতিকার নাই, সেটার কোনো সমালোচনা নাই। উপস্থিত নেতৃবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলে এদেশে গণতন্ত্র ফেরত আসবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলে এদেশের সংবাদপত্রের স্বাধীনতা আসবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলে এদেশে মানুষের অধিকার ফেরত পাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হলে এই দেশে মেহনতি মানুষের মুক্তি আসবে, সংবাদপত্রের স্বাধীনতা আসবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের এই সম্প্রদায়কে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।
ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মাহমুদুর রহমান সুমন ভাই, সহ অর্থনীতি বিশেষ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরীর বিভিন্ন থানা কমিটির সম্মেলনে উপস্থিত আজকে সভাপতি সুভাষ চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সহ জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, সালাম আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখনই কোনো কর্মসূচি সভা সমাবেশ করে অনুমতি নেয় কার? অবহিত করে কাকে? সরকারকে। আর আপনারা দেখেছেন ডামি নির্বাচনের ডামি প্রধানমন্ত্রী চীন সফরের অনুমতি নিয়েছে তাদের দিল্লির সরকারের কাছে। এতেই বোঝা যায় তারা নিজেকে স্বাধীনই মনে করে না। তারা, আপনারা দেখেছেন ভারতে প্রধানমন্ত্রীর সফরে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করা হয়। এই নতজানু পররাষ্ট্রনীতি, এই তাবেদারি এই সরকার করে যাচ্ছে। আপনারা দেখেছেন, এখানে আমার মুরব্বী উপস্থিত, তারপরে বলি, প্রেমিকা প্রেমিককে কি বলে? তোমার চোখে আমি বিশ্ব দেখি বলে না? আর এই দামি সরকারের দামি প্রধানমন্ত্রী হাসিনা বলে ভারতের চোখেই আমি বাংলাদেশ দেখি। তাই বাংলাদেশের কোন কিছুই তার সমস্যা মনে হয় না। উনি প্রশ্ন করেন দেশ বিক্রি কিভাবে হয়? আরে প্রধানমন্ত্রী, আপনি যা করছেন এটাই দেশ বিক্রি। পানি দিয়ে দিচ্ছেন, আমাদের সড়ক স্থলপথ করিডর দিয়ে দিচ্ছেন, রেল লাইন করিডর দিয়ে দিচ্ছেন। তিনি এটাকে দেশ বিক্রি মনে করেন না, কারণ তিনি মনে করেন দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এটি পৌঁছে দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্বার্থ রক্ষা করছে। কারণ তার কাছে এটি একটি আশ্রিত তাবেদারি রাষ্ট্র। আজকে এইভাবেই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, স্বাস্থ্য খাত ধ্বংস। আজকে প্রধানমন্ত্রী বলে, এই দামি প্রধানমন্ত্রী বলে চিকিৎসার জন্য আপনারা ভারতে যান। তাহলে বোঝেন বাংলাদেশের চিকিৎসা অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে। আর এটি বুঝতে পেরেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি দেখেছিলেন জন্ম থেকেই চলছে বাংলাদেশ, তাই তিনি যেভাবে দেশকে স্বাধীন করার জন্য মুক্তি বাহিনী গঠন করেছিলেন, সেই গণতন্ত্র রক্ষার জন্য তিনি গঠন করেছিলেন আরেকটি গণতন্ত্র মুক্তি বাহিনী। তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর সেই বিএনপির নেতৃত্বেই গণ বিপ্লব করে তুলে গণতন্ত্রের মায় দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আর সেই গণতন্ত্র মুক্তি বাহিনীর নেতৃত্বে এখন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই দাবেদার সরকারকে উৎখাত করে আমাদের সবার স্বার্থ রক্ষা করব, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শ্রীযুক্ত বাবু রমেশ দত্ত, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং সম্মানিত সহসভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। নমস্কার। আজকে একটা ঐতিহাসিক দিন বলবো, কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ইতিহাসে আজকে 20 থেকে 22 বছর আগে ওই সংগঠনটা শুরু হলো। আজকে আমার কাছে মনে হচ্ছে প্রথম রাজধানী ঢাকার একটি বিভিন্ন থানা থেকে একটি আজকে পরিচিতি সভা প্রথম যাত্রা শুরু হলো বলে আমি মনে করি। আজকে আমার সামনে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমার রাজনৈতিক অভিভাবক যার হাত দিয়ে আমি আজকে রাজনীতির পর্যায়ে এসেছি। 1984 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্র নেতা আমার অভিভাবক রিজভী আহমেদ। আমার উপস্থিত এখানে
আমার কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার রয়েছেন, আমার চেহাসপদ কেন্দ্র নেতা মাহমুদুর রহমান সুমন, আমাদের আছে আমাদের তাঁতি দলে আজাদ ভাই সহ অপর্ণা আন্টি সহ কল্যাণ ফ্রন্টের বিভিন্ন থানার নেতৃবৃন্দ। শোনেন, আজকে যারা নেতৃবৃন্দ আছে এরা কিন্তু সবাই সংগ্রামী নেতা। আজকে কাজল, বুলু, এদের নামে কত কেস, প্রবন্ধা, নির্যাতিত, অপু, এখানে কিন্তু কেউ মোটামুটি কেউ মানে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত হয়ে সবাই কিন্তু সংগ্রামের অগ্রণী সৈনিক হিসাবে আছে। তাদেরকে আমরা কাজে লাগাতে পারছি, এর জন্য আমি সুভাষচন্দ্র দাসকে অবশ্যই আমি অভিনন্দন জানাচ্ছি। আমি রাজনীতির বক্তব্য বেশি দিব না, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি অভিজ্ঞতার কথা বলে আমি বক্তব্য শুরু করতে চাই। আজকে কিছুক্ষণ আগে আমার শেষপদ কেন্দ্র নেতা সুমন বলল যে আমরা কোন চোখে দেখি বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশের অস্তিত্ব কোথায়। আজকে অনেকে মনে করতে পারেন আমরা হিন্দু সম্প্রদায়, আমাদের ভারত আমাদের হিন্দু রাষ্ট্র বা হিন্দু সম্প্রদায়, কিন্তু একটা কথা বলি, দেশটিতে বেগম খালেদা জিয়ার কাছে জন্মাষ্টমীর একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম। উনি বলেছিল যে আপনারা একটা জিনিস মনে করেন তো, যে ভারতীয় যে তামাবিল যে ক্ষতি হচ্ছে টিপাই মুখে বাঁধের জন্য, অথবা মংলাতে যে আপনার রামপাল বিদ্যুৎ অথবা তিস্তা নদীর এই ক্ষতিগ্রস্ত শুধুমাত্র কি মুসলমানরা হচ্ছে? বাংলাদেশে যারা বাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কি ক্ষতিগ্রস্ত নয়? তাহলে পরে ভারত যদি আমাদের বাংলাদেশে ক্ষতি করে, ভারতীয় আধিপত্যবাদ, তাহলে কারো আমরা বাংলাদেশে যদি বাস করি, আমরা তো যুগ থেকে শত শত বছর ধরে এই দেশের আদি বাসিন্দা হিন্দু সম্প্রদায়, কেন আমরা ভারতের বিরুদ্ধে কথা বলবো না? যারা আমাদের বিরুদ্ধে ক্ষতি করবে তাদের বিরুদ্ধে কথা বলবো না কেন? এই জিনিসটা হিসাব করে কথা বলতে পারেন। আজকে বাংলাদেশকে আমাদের কিছুক্ষণ আগে আমাদের সালাম ভাই বক্তব্য দিয়ে চলে গেলেন, আমাদের কতিপয় দালাল চেনে কিছু হিন্দু নেতা বৌদ্ধ খ্রিস্টান নেতা আছে, তারা আমাদেরকে ব্যবহার করে ভারতের দাবেদারের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু তাদেরকে আমাদের ব্যবহার করে আওয়ামী লীগের পকেটে নিয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে না আসলে কিছু হবে না। আজকে একটি কথা বলতে চাই, এখানে পবন দাস রয়েছে হরিজন সম্প্রদায়। হরিজন সম্প্রদায় কয়েকশো বছর আগে থেকে এখানে বাস করে, তামিলনাড়ু থেকে ওরা এসেছিল, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে বিশেষ কাজের জন্য তারা এখানে এসেছিল। তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল, সেই সব জায়গায় পাকিস্তান যে মাঠটা আছে সেখানে জায়গা দেওয়া হয়েছিল। তাদেরকে আমার জানা মতে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা একটা কোটা সিস্টেম করে 80% চাকরি তারা দিয়েছিল, 265 জন পবন জানিয়ে লিস্ট আছে তার কাছে চাকরি দিয়েছিল। আর এই সময়ে শেখ পরিবারের শেখ তাপস তাপস ওনাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে এবং এই কোটা বাদ দিয়ে ওনাদেরকে বাদ দিয়ে অন্যজনকে চাকরি দিচ্ছে। এবং কি মানবিক জীবন যারা কোথায় যারা রাস্তায় শুয়ে আছে তারা, আমি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, অপর্ণা আন্টি এবং আমরা সুভাষ মহল বিজনদার নির্দেশে আমরা সেদিকে গিয়েছিলাম এবং আমি পবন দাস সহ ওদের সাথে আমি আমার আজকের প্রধান অতিথি রিজভী আহমেদের সাথে কথা বলেছি। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো, কিন্তু আপনাদের আমাদের পাশে আসতে হবে। অর্থাৎ এই যে অত্যাচার নির্যাতন, এই যে গণতন্ত্রহীনতা, এই গণতন্ত্রের জন্য আমাদেরকে পাশে থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে। এই ফ্যাসিস্ট, এই দাবিদার, এই পুতুল রাষ্ট্রকে, পুতুল সরকার শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গড়ে তুলবো। এই প্রত্যাশায় আজকে এই নতুন যাত্রাকে আমি আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ক্ষমা চেয়ে দিচ্ছি, আজকে যে হরিজনের যে বসতভিটা উচ্ছেদের জন্য বর্তমান সরকার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রবলনাথ সামন্ত হরিজন সেবক সমিতির প্রধান উপদেষ্টা। আমরা ওনার মুখ থেকে আজকে শুনবো যে হরিজনের উপর নিপীড়নের সেই কাহিনী। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রবলনাথ সামন্ত হরিজন সেবক সমিতি। সামনে নাম নিয়ে আসেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগর বিভিন্ন থানা কমিটির সম্মেলন উপলক্ষে আজকের সম্মানিত সভাপতি আরো সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে আমি আমার বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ থেকে এবং হরিজন সেবক সমিতির পক্ষ থেকে
আপনাদেরকে আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আমরা কি অবস্থা আছি আমার রমেশদা বলে গেছেন। সেদিন দাদা, দিদি এবং রমেশদা এনারা শুনে গেছেন। ওখানে একটা কথা কি, এক জায়গায় আগুন লাগলে ওখানে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান এটা দেখে না, সবাই দৌড়ায় যায় একটি মানবিক কারণে। একটু দেখে আসি আমরা তারা কি অবস্থা আছে। ঠিক সেই প্রেক্ষাপটে ওনারা আমাদের ওখানে গিয়েছে। আর আজকে আমার এখানে আসার সেই জিনিসটা যে ওনারা যদি আমাদের পাশে দাঁড়ান তো আমরাও তো ওনাদের পাশে দাঁড়াতে পারি। মূল কথা হলো যে আমাদের বর্তমান ঢাকা সিটি কর্পোরেশন থেকে অনেক জনের চাকরি মানে পুরো ফুললি বাদ দিয়ে দিচ্ছে। এবং চাকরি যদি করতে গেলে 59 বছর হলে, রিটায়ার হলে সেটা এককালীন টাকা পাওয়া যায়, কিন্তু উনি একটা টাকাও না দিয়ে এইভাবেই সবার চাকরি খেয়ে নিচ্ছে। এখন বলছে যে না তারা বহিরাগত। আমরা বহিরাগত হলে তাহলে আমরা বাংলাদেশে ভোট দিই, আমরা বাংলাদেশে ভোটার। আমরা ব্রিটিশ পিরিয়ড থেকে আর দাদার পর দাদা এরা আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, যেমন কানপুর, তেলেগু, তামিল, তারপর আপনার ইলাহাবাদ, নাগপুর, এখান থেকে আনা হয়েছে। দাদার পর দাদা, বাবা মারা গেলে ছেলে চাকরি পায়, সেই অধিকার থেকে মূল ঘটনা হলো যে কেন এমন হলো। এর আগে তো অনেক মেয়র ছিলেন, ওনারা তো এরকম করেন নেই। তো আজকে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে আপনারা অন্তত পক্ষে আমাদের জন্য আশীর্বাদও করবেন, দোয়াও করবেন এবং আমাদের পাশে থাকবেন, এই আমার আত্মবিশ্বাস। যাই হোক, এখন আমরা অনেক দূর অবস্থায় আছি, ছেলে মেয়ে নিয়ে আমরা রাস্তা আছি। ঘর বাড়ি সব আমাদের ভাঙা আছে। এর মধ্যে আপনারা টেলিভিশনে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। তো মূল ঘটনা হলো যে এখন আমাদের দিশা নেই। এই আপনাদের কারণে আজকে আমি এখানে আসলাম। যদি না আসে তাহলে এটা বেমানি হয়ে যায়। কারণ আমি আসলাম, আপনারা আমাদের পাশে গেছেন, আমরাও আপনাদের পাশে আছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ প্রবন্ধাকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত প্রান্তিক ও জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদিকা অপর্ণা রায় দাস। আমি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। জয় জগন্নাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্কার। আজকে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা বিশেষ দিন, রথযাত্রা উৎসব। আজকে সেই দিনেই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগরের প্রতিটি থানা থেকে আগত যারা আছেন তাদের নিয়ে একটি সুন্দর কমিটি উপহার দিব। সেটা নিয়ে আজকে আমাদের এই আয়োজন। এই আয়োজনের সম্মানিত সভাপতি সুভাষচন্দ্র দাস, যিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগরের মহাসচিবের দায়িত্ব পালন করছে। আমাদের যে সভাপতি, তিনি আপনাদেরই সন্তান, তিনি সবসময় আপনাদের পাশেও ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদে। এবং আমাদের জাতীয় মহাশাসন কমিটি যে সেই কমিটির সভাপতি নিতাই চন্দ্র ঘোষ, তিনি অনেক অসুস্থ, বিছানায় শয্যাগত, তাকে দেখতে গিয়েছিলাম। আপনারাও তার জন্য আশীর্বাদ করবেন, তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের পাশে থাকেন, সেই আশীর্বাদ করবেন। আজকে আমি শ্রদ্ধা করে যাকে স্মরণ করবো তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি শ্রদ্ধা জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সুদূর লন্ডনে বসে
যেই নেতা সবার এই বাংলাদেশের জনগণের কথা ভাবেন, সেই নেতা জনাব তারেক রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই যে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনের মধ্যমণি, এই দেশের সংকটকালে যিনি ঘর ছেড়েছেন, ঘর ছেড়া মানুষদের মধ্যে একজন, তিনি হচ্ছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব দায়িত্বে আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদেরই আরেকজন নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য বিজন কান্তি সরকার। আমাদের মাঝে উপস্থিত আছে আমার ছোট ভাই সহতত্ত্ব বিষয়ক সুমন, আমাদের আবুল কালাম ভাই, আমাদের নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত সহ সকল এখানে ছাত্র নেতারাও আছে, রাগ করার কিছু নাই, সবার নাম বলতে পারছি না। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি এস.এম. তরুণ দে। আমাদের আসলে কমিটিটা হয়েছে নবীন প্রবীণ মিলিয়ে। একটু আপনাদের সময় নিয়ে আমি বলছি, আমরা দীর্ঘ 22 বছর এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নিয়ে যুদ্ধ করে চলছি। আমাদের পাশে যে আরেকটা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কল্যাণের জন্য কান্নাকাটি করে। আমি তো দেখতে পাই না কোথায় তাদের কান্না, কোথায় তারা বলছে আমাদের কথা। আমরা বরঞ্চ দেশমাতার কেন নাম নিলাম, এই দেশমাতার নির্দেশে একটা রমনা কালী মন্দিরের কথা আপনারা সবাই জানেন, সেই রমনা কালী মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছিল কে? এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান 72 সালে। সেই শেখ মুজিবুরের যারা চামচারা ছিল তারা রমনা কালী মন্দিরে পূজা করতে দিত না। সেই রমনা কালী মন্দির দেশমাতার কাছ থেকে আমরা নিয়ে আমরা সাড়ম্বরে পূজা করেছি। সভাপতি ছিলেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়। এখানে যারা উপস্থিত আছেন সেই মন্দিরের সাথে সবাই কোনো না কোনো ভাবে জড়িত সেই আন্দোলনে। আমিও সেই আন্দোলনের একজন সৈনিক। এখানে রমেশ দত্ত আছেন। আমরা গাছতলায় বসে মাত্র 4-5 জন ইয়াং, তখন আমরা ইয়াং 4-5 জন ছেলে মেয়ে মিলে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গঠন করি। এবং তখন আমরা গৌতম চক্রবর্তীকে আহ্বায়ক করে আমাদের একটি কমিটি হয়। এরপর দীর্ঘ 22 বছর আমাদের কমিটি পাই না। আমাদের এই কমিটি করার নির্দেশ দেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং আপনাদের খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন। আমরা এই যে কিছুদিন আগে হরিজন সম্প্রদায়ের উপর যেই ঘটনা ঘটলো, আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি বৃদ্ধ লোক খোলা আকাশের নিচে ভাঙা ইটের উপর শুয়ে আছে। শিশুরা জায়গা পাচ্ছে না, মন্দিরে বসে আছে। এখানে মহিলারা কোথায় আশ্রয় নিবে? পাশে স্কুল, কমিউনিটি সেন্টার আর মন্দির। আর সেই মন্দিরে সারাদিন কাটালাম, বাচ্চাদের সাথে গানও করলাম। আমার পথটা আসলে প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়। আমি প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়েই কাজ করি। আমি এর আগেও ওয়ারি আপনাদের হরিজন সম্প্রদায় যারা আছেন তাদের এইরকম মন্দিরে যে আপনার তাদের পাশেও যে বসে থাকছে দেখেছি। বাচ্চারা এই দুঃখের মধ্যেও গান শুনে হাসছে খুশিতে। যেইটা শুনলাম, আমি পবনদাকে কালকে ফোন করলাম যে পবনদা আপনি আসেন, আপনার কথা তুলে ধরেন, আপনার সম্প্রদায়ের কথা। উনি আমাদেরকে আসছেন, ওনাদের একটা গোষ্ঠী প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করছে। পবনদা বলল, দিদি কাল রাতে বাচ্চাদের মুখে খাবার দিতে পারিনি, শুধু মুড়ি আর গুড় দিয়েছি। এই যে শেখ হাসিনা সরকার কাউকে ভালো থাকতে দিচ্ছে না। যে কথা রমেশ দত্ত বলল যে তারই বংশধর, তারই বংশের ছেলে তাপস দক্ষিণের মেয়র হওয়ার পর থেকে দক্ষিণের মানুষের উপর নির্যাতন চালিয়েই যাচ্ছে। এই হরিজন সম্প্রদায়কে আমাদের মেয়র সাবেক অবিভক্ত ঢাকার সাদেক হোসেন খোকা তাদের থাকতে দিয়েছিলেন, কখনো তাদের উচ্ছেদ করে নাই, তাদের ডেকে তিনি কথা বলতেন। তাদের আমি সবার সাথে কথা বলেছি, তারা বলেছে তিনি তো বাসায় গেলে কখনো দুর্ব্যবহার করতো না। আর এই তাপসের কাছে আমরা 10 দিন ধরে যেতে পারছি না, পারমিশন দেয় না। এই হচ্ছে শেখ পরিবারের রেওয়াজ। আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান যুদ্ধ করে নাই, শেখ হাসিনা মুক্তিযুদ্ধ করে নাই। যুদ্ধের ডাক দিয়েছিল একজন মেজর জিয়া।
যিনি হ্যামিল্টনের বাসিওয়ালার মতো ডাক দিয়ে বলেছিলেন, স্বাধীনতার ঘোষণা করেছিলেন, আর তার ডাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ভাই বোনেরা সেই যুদ্ধে অংশ নিয়েছিল। তখন কিন্তু বলেনি কে হিন্দু কে বৌদ্ধ আমি মুসলিম, এগুলা বলেনি। তখন কিন্তু আমরা সবাই বাংলাদেশি। একটি বাংলাদেশের সৃষ্টি করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ৭৫-এ এই ৭২ থেকে ৭৫ যখন বাকশাল কায়েম করে শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশটাকে ধ্বংস করেছিল, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল, তখন তারপরেই ৭৫-এর পর সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাতার বেশে এসে সকল ধর্মের মানুষের পাশেই এসে তিনি দাঁড়িয়েছিলেন। তার সময় অল্প পেয়েছিলেন, তারও কারণ আছে। আপনারা আজকে যারা ভারত ভারত করেন, সেই ভারত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই অল্প দিনের জন্য দায়ী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতে গিয়েছিলেন সফরে, সেখানে ইন্দিরা গান্ধী তাকে অনুরোধ করেছিল অসহায় ২ মেয়েকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। সেই অসহায় ২ মেয়েকে শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের আনার ১৭ তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জীবন দিতে হলো ৩০। এই খুনের পিছনে কে দায়ী? আমি আমার আজকে সিনিয়র যারা আছেন তাদের কাছে দাবি করব, সকল কিছুর বিচার হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর কেন বিচার হয় না? এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পিছনে সেই আমাদের ইঙ্গিতের বিচার, ইঙ্গিতের হয়েছে, মৃত্যু হয়েছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দয়া করেছিলেন 2 শিশু কন্যাকে, তার কন্যা ভেবে। সেই শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনা দাদাদের সাথে তখনই তাদের ধর্মগ্রন্থ ছুঁয়ে প্রতিজ্ঞা করে আসছে, বাংলাদেশকে ধ্বংস করে ছাড়বো, বাংলাদেশের যা কিছু আছে তোমাদের দিয়ে ছাড়বো। তাই আজকে বাংলাদেশের সবকিছু এই শেখ হাসিনা ভারতকে দিচ্ছে। আজকে সত্যি কথা বলার জন্য টিয়া শাহ যে ঐক্য পরিষদে ছিল তাকে কিন্তু দেশ ছাড়তে হয়েছে। আজকে সত্যি ন্যায়ের বিচার করতে গিয়ে এসকে সিনহাকে এ দেশ ছাড়তে হয়েছে। আজকে সত্যি কথা বলতে যে অনেককে গুম হতে হয়েছে। আপনারা জানেন ইলিয়াস আলীর কথা, চৌধুরী আলমের কথা আজকে মনে করি। চৌধুরী আলম রমনা কালী মন্দিরের প্রতিটা দুর্গা উৎসবে তিনি আমাদের পাশে দাঁড়াতেন, সেই চৌধুরী আলমকে গুম করেছে। এভাবে অনেক হাজার হাজার মায়ের সন্তান গুম। আজকে জায়গা জমি দখল করেছে, মন্দির ভেঙেছে, ৩,070-টির উপরেও মন্দির ভাঙচুর হয়েছে। আবার নতুন শুনলাম খবর একটা, কি খবর বলেন তো? এই যে তার ৫ কুত্তা বেনজির, সেই বেনজির কি করেছে? গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সব জায়গা দখল করেছে। সারা বাংলাদেশে আজিজ, বেনজির, এরপর দিবি হারুন চলছে। এরপর যে আমার কে আসবে বলতে পারছি না। আজকে আপনাদের সাথে বলবো যে আজকে আমাদের অস্তিত্বের লড়াই। এখানে আমাদের কে কোন ধর্মের সেই না, কোন ধর্মের মানুষ ভালো নেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাই কেউ ভালো নেই, সকল ভাইয়ের উপরেই নির্যাতন চলছে। সেই নির্যাতনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাই আজকে আমাদের এখানে একত্রিত হওয়া, আমাদের অস্তিত্ব আমাদের রক্ষা করতে হবে। আমাদের জায়গা কেন দখল করবে? আমাদের মন্দির কেন নিবে? আমাদের গির্জা কেন নিবে? কেন আমাদের বৌদ্ধ মন্দির ভাঙচুর হবে? এগুলার প্রতিকার আমাদেরই করতে হবে। সবাই বলে ভোট ব্যাংক, ভোট ব্যাংক যদি আমি লিখাই সাদেক হোসেন খোকা কোতোয়ালি থানা থেকে কিভাবে জয় হয়েছে। আপনি সাকারি বাজার যান, সেখানে দেখবেন প্রতি ঘরে ঘরে বিএনপি, প্রতি ঘরের মানুষ বিএনপি কে ভালোবাসে। বিএনপি জায়গা জমি দখল করতে আসে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরো মন্দির গড়ে দিয়েছেন। আমি হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ছিলাম, আমি আমার হাত দিয়ে অনেক মন্দির করেছি, অনেক শ্মশানের জায়গা উদ্ধার করেছি, অনেক পুরোহিতদের আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। এগুলো হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নীতি। দেশমাতা, তিনি দেশমাতায়, তিনি আপোষ যেমন করেননি, তিনি ধ্বংস করেন এই দেশকে। আর ধ্বংস করেছে এই ভারতের সরকার। এখন বলবো ভারতের সরকার, শেখ হাসিনা আমাদের এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে। আপনারা সেই লুটের কথা সবাই শুনেছেন। আমার শ্রদ্ধেয় 2 জন আছেন, তাদের কাছ থেকে আরো শুনবেন। সবাইকে
আবারও রথের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই দূর দূরান্ত থেকে আপনাদের আসার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সর্বশেষে বলবো, দেশ মায়ের জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। ভালো থাকুন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব এবং কেন্দ্রীয় যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক SN তরুণ দে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব SN তরুণ দে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি থেকে আজ এই পর্যন্ত এসেছি, আজকে প্রায় 32 বছর মাঝখানে কেটে গিয়েছে। আমরা যারা অমুসলিম সম্প্রদায়ের লোক এই বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমাদের একমাত্র আশ্রয় হচ্ছে জনাব রিজভী আহমেদ। তিনি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল নক্ষত্র। যখনই এসেছে, রাত নাই দিন নাই, যখনই এসেছে তিনি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান সাবেক সচিব। আমরা যখন ছাত্রদল করতাম ওনাকে দেখেছি সচিবালয় থেকে। আমরা জগন্নাথে যখন জাতীয়তাবাদী ছাত্রদল আমরা রাজনীতি শুরু করি, প্রতি সপ্তাহে 2 দিন গিয়ে আমাদের খোঁজ নিতেন। তিনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমাদের দ্বারা বিজনকান্তি সরকার উপস্থিত আছেন, আমাদের কল্যাণ ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান। তিনিও আমাদের পারিবারিক সম্পর্ক মাথার উপরে ছিলেন। উনি রমনা মন্দিরের কথা বলেছেন, আমিও একটু কথা বলবো। অপর্ণা রায় দাস আমাদের কল্যাণ ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন, রমেশ দাস সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আপনাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমি একটু দেরি করে ফেলেছি, আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। কালকে আমার ঝিনাইদহ কল্যাণ ফ্রন্টের সম্মেলন ছিল। আসলে একটি জেলা কমিটি করতে অনেক কষ্ট হয়, কারণ আপনাদেরকে ঐক্যবদ্ধ করতে একটা জেলায় 1000 মুসলিম সম্প্রদায়ের লোক এক জায়গায় করা আর 100 হিন্দু সম্প্রদায়ের লোক এক জায়গায় করা কিন্তু 100 বার কাজ। আমরা কাজ করছি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আমাদের একটি রাজনৈতিক সংগঠন, যার মাথার উপর আছে আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশে 2টা রাজনীতি করবো। আমরা হচ্ছে জাতীয়তাবাদী মনা, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল করি, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের একটি আন্দোলন থাকবে। আর আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে অমুসলিম সম্প্রদায় আছে, এই বাংলাদেশের 3 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী উপগোষ্ঠী সম্প্রদায়কে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। এটি হচ্ছে আমাদের জননেতা জনাব তারেক রহমানের একমাত্র উদ্দেশ্য। আমরা এইভাবে আগাচ্ছি। আমি বক্তব্যের প্রশ্নে একটি কথা বলতে চাই। বাংলাদেশের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে আজ পর্যন্ত যা হয়েছে, যত ধরনের এই অমুসলিম সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মন্দির মসজিদ বাড়িঘর হামলা হয়েছে, তার সাথে জড়িত হচ্ছে পাকিস্তানের আগে ছিল হচ্ছে মুসলিম লীগ, আর পরে হয়েছে আওয়ামী লীগ। আমাদের সিনিয়র নেতা এখন রিজভী আহমেদ সাহেব আছেন, উনি অনেক জ্ঞানী লোক। আমি প্রায় বলি যে বাংলাদেশের হিন্দুরা কোনোদিন আওয়ামী লীগ করে নাই। আপনারা এখানে অনেক জ্ঞানী ব্যক্তি আছেন, অনেক জানাশোনা লোক আছেন। আপনারা বলেন তো 1948 সাল থেকে আর 1971 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, মুসলিম লীগ থেকে যে আওয়ামী লীগে আসছে, একজন মুসলমান হিন্দুর নাম বলেন তো যারা আওয়ামী লীগ করতো? কেউ করে নাই, কেউ কিন্তু করে নাই। তাহলে বাংলাদেশের হিন্দুরা কেন আওয়ামী লীগকে ভোট দেয়? কেন হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয়? ভোট দেওয়ার কোন জাত মানে আদর্শ কোন জায়গা নেই। জায়গা হচ্ছে একটা, যে 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, তখন এদেশের মানুষ ইন্ডিয়ায় গিয়ে তাদের আশ্রয় নিয়েছিল। অর্থাৎ ইন্ডিয়া একটা মুসলিম হিন্দু দেশ। সেই কারণে 71 সালে বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের পক্ষে মদত দিয়ে দেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারপরে কি হলো? 1973 সালে নির্বাচন হলো। এই নির্বাচনের পর থেকে 1975 সাল পর্যন্ত বাংলাদেশের 21,000 বিঘা জমি আজকে হিন্দু আওয়ামী লীগের দখলে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশের
এই পর্যন্ত 21টা জেলা সম্মেলন করেছি। আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোন জেলায় পাইনি 100টা হিন্দুদের জমি কোন বিএনপির নেতার বলে আছে। সব হচ্ছে আওয়ামী লীগ, সব হচ্ছে আওয়ামী লীগের। আমরা 71 সালে 75 সাল পরে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদের মাথার উপরে এসে দাঁড়ালেন। এদেশের মানুষের জন্য তিনি কাজ করলেন। হাজার হাজার মাইল হেঁটেছেন উনি হিন্দুদের নিয়ে। এই ঢাকা শহরে তিনি 1 লক্ষ হিন্দুদের নিয়ে তিনি সম্মেলন করেছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একমাত্র অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। আপনারা জানেন ওনার বক্তব্যগুলো আপনি দেখবেন বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন বইতে আছে। উনি বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দিতেন। স্বামী বিবেকানন্দ কথা বলতেন অহিংস পরম ধর্ম। অতুল প্রসাদ সেনের কবিতা থেকে তিনি বলতেন হও ধর্মেতে বীর, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর। তিনি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা গোবিন্দ হালদারের গীতিকারের গোবিন্দ হালদারের একটি গান আছে যে সুর করেছেন আবুল মোহাম্মদ। একটি ফুল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের ফুলকে বাঁচানোর জন্য তিনি এদেশে যুদ্ধ করেছিলেন। তিনি অস্ত্র ধরেছিলেন এদেশের মানুষের জন্য। কিন্তু আমরা পরিণতিতে কি পেলাম? আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মানুষ। বিভিন্ন মসজিদ বিভিন্ন জেলায় যান, গিয়ে দেখেন কি বাজে অবস্থা। আমি ভারতে গিয়েছি, বিভিন্ন সময় ভারতে যাওয়ার পরে অসুস্থতার কারণে বাংলা দাদাও কদিন আগে ঘুরে এসছে। খুব নির্মম ইতিহাস দেশের মানুষ বলে কি আপনারা কি বাংলাদেশে এখনো বেঁচে আছেন? আপনারা এই দেশে থাকেন কেন? এটা হবে কেন? এটা হওয়ার কোনো বাস্তবতা নাই। আপনি দেখেন 1996 সালে নির্বাচনের আগে নির্বাচনে শেখ হাসিনার ওয়াদা ছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে দেশে শত্রু সম্পত্তি ফেরত দিয়ে দেবে। কিন্তু উনি যখন জাতিসংঘে গেলেন, জাতিসংঘ থেকে তাকে সাক্ষাৎকারে বলা হলো যে আপনার তো নির্বাচনী ওয়াদা ছিল যে হিন্দুদের শত্রু সম্পত্তি ফেরত দেওয়ার জন্য। উনি বলছিল বাংলাদেশের হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে, এক পা হচ্ছে ভারতে। আগে বাংলাদেশি হোক, তারপরে আমরা ফেরত দেব। এটি একটিভাবে দেশ চলতে পারে না। এই বাংলাদেশের আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যারা আজকে এখানে বসে আছেন, মহানগর হচ্ছে আমাদের একটা বড় শক্তির জায়গা। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভোট ব্যাংক ভেঙে দেবো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি। বাংলাদেশের ৮৬টি আসন, বাংলাদেশের ৮৬টি আসন নির্বাচনের সময় টার্নিং পয়েন্ট হচ্ছে দেশের আমরা। আর আমার নেতা হচ্ছে জনাব তারেক রহমান, তিনি আমাদের মাথার উপরে আছেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এদেশের মানুষের গণতন্ত্র রক্ষার প্রতিষ্ঠাতে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী উপগোষ্ঠী ৩৬টি জাতি গোষ্ঠী রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করব এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে আগাবো। দেখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কার ছবি আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান। আর ঐক্য পরিষদের মাথার উপর কিন্তু কিচ্ছু নাই, তাদের মাথার উপর কিচ্ছু নাই। তারা ব্যবহার করে, তারা হিন্দুদের ব্যবহার করে একটি কথাও রাখে নাই। এই সরকারের ওয়াদা ছিল সংখ্যালঘু কমিশন, দেয়নি। দেওয়ার কথা ছিল কল্যাণ ট্রাস্টি বাড়ানো, দেয়নি। এগুলো আমাদের নেতা জনাব তারেক রহমান দেবেন। আর আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রিজভী আহমেদের মাধ্যমে আমরা এগুলো অধিকার আদায় করব। আজকে রমনা মন্দিরের কথা বলেছে। এই রমনা মন্দির ইতিহাস আপনারা সবাই জানেন। এই রমনা মন্দির ইতিহাস সবাই জানেন যে শেখ মুজিবুর রহমানের আমলে বুলডোজারতে ভাঙা হয়েছে। আর 2001 নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ক্ষমতাও নেয়নি। মানুষের মন মানসিকতা কত উদার হলে এটা হয়। 2001 নির্বাচন হয়েছে, 12 তারিখে আমাদের সিনিয়র নেতাদের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসে বলছেন যে 24 তারিখে পূজা, এই পূজা যমুনা মন্দিরে হতে হবে। সেই মন্দির যেদিন আমরা প্রতিষ্ঠা করতে যাই, এই দিদি ছিল, রমেশদা ছিল, আপনারা শুনলে অবাক হবেন। আজকের এই কল্যাণ ঐক্য পরিষদের নেতারা এই যে বাধা দেয়, সিআর দত্ত, এলএম নকশার, নিমচন্দ্র ভৌমিক, এরা দোয়েল চত্বরে হাজার হাজার লোক নিয়ে রমনা মন্দিরে বাধা দেয়। এই কথাগুলা আপনাদেরকে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, বলতে হবে। আজকে সেই রমনা মন্দির সুন্দরভাবে বড় হয়েছে, তার অয়বয় বাড়ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনি দেখবেন এই 14 বছরের ক্ষমতায় বাংলাদেশের যতগুলি ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ জড়িত। তার কোনো বিচার এদেশে হয়নি। বিচার আমরা চেয়েছি, বিচার হয়নি। সবচেয়ে নির্মম ইতিহাস হচ্ছে ঐক্য পরিষদের নেতারা আওয়ামী লীগের কতটুকু দালালি করে যে আমেরিকার 6 জন কংগ্রেসম্যান জো বাইডেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বাংলাদেশের
সাম্প্রতিক কালের ইতিহাসে সবচাইতে সহিংসতা চলছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িঘর দখল করা হচ্ছে। এদেশের মানবতা চরমভাবে বিঘ্নিত। এদেশে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতি ফেরত না আসলে এদেশ রক্ষা করা যাবে না। তখন আওয়ামী লীগের এই দালালরা রাজপথে আন্দোলন করছে, মানববন্ধন করছে, তারা নাকি এদেশে সঠিকভাবে সুন্দরভাবে বসবাস করছে। এটা কি হয়? হয় না। আমেরিকার 142 জন নাগরিক তারাও জো বাইডেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। মাহফুজ আনাম তার মতো একজন বাংলাদেশের সাংবাদিক, প্রচিতলতা সাংবাদিক, সে 3টা কলাম লিখেছে, সেও তাদের পক্ষে ছাপাই গিয়েছে। আমরা তখন রিজভী আহমেদের নেতৃত্বে পরামর্শে আমরা প্রেস ক্লাবে, আপনারা সবাই ছিলেন, বিজনদা একটা প্রেস কনফারেন্স করেছিলেন, জানি না, এটা বিপক্ষে। এবং এই সরকারের 15 বছরের ইতিহাসে প্রত্যেকটি ঘটনা আমরা তুলে ধরেছি। প্রত্যেকটি ঘটনা একবার পাই টু পাই তুলে ধরেছি। এমন ঘটনা নাসিরনগরের ঘটনা থেকে যা আছে এ পর্যন্ত তুলে ধরেছি। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের প্রতি শুভকামনা রইল। আমাদের আন্দোলন হচ্ছে 1-2টা, এদেশের অমুসলিম সম্প্রদায়কে রক্ষা করা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যার যা মন্দির আছে আমরা ঝাঁপিয়ে পড়বো। আর হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র যদি এদেশে ফিরিয়ে না আসে আমরা দেশে থাকতে পারবো। একটা মুসলমান যেরকম দেশে নিরাপদ না, আমরা নিরাপদ না। আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা সামনের দিকে থাকবো আপনাদের নেতৃত্বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরও, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ এসএন তরুণদেরকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব বিজন সরকার, জননেতা জনাব বিজন কান্তি সরকার। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরীর আজকে থানা কমিটিগুলোর যে কমিটি ঘোষণা করা হবে, সেই ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব, আজকের অনুষ্ঠানের সভাপতি মহানগরীর সাধারণ মহাসচিব বাবু সুভাষচন্দ্র দাস, কল্যাণ ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, তাঁতি দলের শ্রদ্ধেয় নেতা এবং আপনারা যারা আজকে এই মহানগরী থেকে এসছেন সেই সকল ভাই বোনেরা, আপনাদের সকলের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি এতক্ষণ সবার কথা শুনলাম, আপনারাও শুনেছেন, এবং একটা প্রশ্ন সবাই বলার চেষ্টাও করেছে যে আমরা কেন এই কল্যাণ ফ্রন্টটা করি। আপনারা যারা আজকে নেতা হিসেবে ঢাকা মহানগরীতে পরিচিত হবেন তারা কেন এটা করবেন, এবং আমাদের জাতীয় পর্যায়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমাদের সম্পর্কটা কি, এই প্রশ্ন কিন্তু আমাদের সবার মনের মধ্যে আছে। আমরা মোটা দাগে জানি যে বাংলাদেশে দুটা বড় শক্তি আছে, একটা জোর করে ক্ষমতা দখলকারী শক্তি, আর একটা ভোটের মাধ্যমে জনগণের ভোটে আসা শক্তি। ঐতিহ্যের কথা বললাম না, সবাই বলেছেন কিভাবে এই দুই শক্তি এসছে। আমরা জানি যে বাংলাদেশের মানুষের প্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন এই সবকিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে। আর বিভিন্ন কারণে একটা অস্বীকার করার উপায় নাই, আরেকটা দল তারা নিজের পায়ের চেয়ে অন্যের পায়ের উপর দাঁড়িয়ে, প্রতিবেশীর পায়ের উপর দাঁড়িয়ে আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা জোর করে ক্ষমতায় আছে। তারা পরপর, আমি বলবো 4টা, কেউ কেউ বলেন 3টা নির্বাচন জোর করে তারা কিন্তু ক্ষমতা দখল করে এখন পর্যন্ত আছে। এবং আমাদের সবচেয়ে যে বড় দল, সেই দলের মহিমাময়ী মাননীয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে
তারা ফায়দা লুটছে। সেই জিয়াউর রহমান সাহেবের ছেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে দেশনায়ক জনাব তারেক রহমানকে অনেক ষড়যন্ত্র করে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে দেশে আর ফিরতে দিচ্ছে না, মামলা মোকদ্দমায় জর্জরিত করে তাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। কিন্তু আমরা জানি মানুষের শ্রদ্ধা সহানুভূতি সবটাই এই দুই নেতা নেত্রীর উপর আছে, দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজে মানুষের অহংকার হচ্ছে এই দুইজন। আর বাংলাদেশে আপনারা জানেন যে এই দেশের 90% মানুষ হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষ, বাকি 10% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। এর বাইরে হয়তো ছোটখাটো দুই একটা দল থাকতে পারে বা ধর্ম থাকতে পারে। এই দেশের মানুষের যদি প্রাণের দল জাতীয়তাবাদী দল হয়, এবং আমরা এটা বিশ্বাস করি, বারবার ভোটের মাধ্যমে প্রমাণিত দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে বরাবর অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই কথা বলবো, ক্ষমতাচ্যুত করা হয়েছে, কিন্তু এই দলকে শেষ পর্যন্ত দাবিয়ে রাখা যাবে না। এই দল কিন্তু মানুষের ভোটে আবার ক্ষমতায় আসবে, প্রতিষ্ঠিত হবে। তাহলে এই যে আমরা যারা 10% সম্প্রদায়ের মানুষ, আমরা কোথায় যাব? আমাদের সমর্থন তাদের সাথে থাকতেই হবে। এটা অন্য কোনো আদর্শের কারণে না, আমাদের স্বার্থে। কারণ এই দেশের মানুষ, আমরা হাজার চেষ্টা করেও দেশ ত্যাগ করতে পারবো না, ত্যাগ করা সম্ভব না। পাকিস্তান আমলে যে হিন্দু লোক ভারতে চলে যাবে মনে করে আম গাছ কেটে ফেলেছে, সেই দেশে মরেছে, কিন্তু আম কিনে খেতে হয়েছে। এটা আপনারা জানেন। ইচ্ছা করলেই সবাই চলে যেতে পারে না। আর যাবেনই বা কোথায়? কেন যাবেন নিজের মাটি ছেড়ে? এরা সবসময় একটা কথা বলে, আওয়ামী লীগের লোকজন, যে তোমরা আবার বিএনপি করো কেন? তোমাদেরকে ওরা বিশ্বাস করে? আমার তো বিশ্বাস করার কোনো ব্যাপার না, আমাদের সব অধিকারের ব্যাপার। বিএনপি মনে করে যে এই দেশের সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় মূল্যবোধ বজায় থাকবে, সকল সম্প্রদায়ের মানুষের জাতিসত্তা বজায় থাকবে। সে পাহাড়ি হোক, সমতলের হোক, উপজাতি হোক, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হোক, যেই হোক না কেন, সবার ইকুয়াল রাইট থাকবে। বিএনপি এটা মনে করে। বিএনপি সংখ্যালঘুর সম্পত্তি লুটপাট করে না। বিএনপি অন্যায় কোনো কিছু কাউকে দেয়ও না, কারো কাছ থেকে নিতেও চায় না। কাজে এইরকম একটা দলের পক্ষে আমাদের থাকতেই হবে, না থাকলে হবে যে আমরা আবারও বঞ্চিত হব। কাজে সেই জন্যেই আমাদের কিন্তু এই দলটা করা দরকার। এই আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের এই ফ্রন্টের মাধ্যমে, এবং আমাদের সমর্থন থাকা দরকার জাতীয়তাবাদী শক্তির সাথে। বাংলাদেশের যারা উল্লেখযোগ্য নেতা আওয়ামী লীগ ছাড়া সবাই কিন্তু এই জাতীয়তাবাদী শক্তির সাথে এখন ঐক্যবদ্ধভাবে আছেন। কাজেই এই শক্তির বিজয় অবশ্যম্ভাবী, খালি সময়ের একটা ব্যাপার মাত্র। কাজে আমি সেই জন্য বলি যে আমরা যারা এই ধর্মীয় সংখ্যালঘু হিসেবে আমরা যারা নিজেদেরকে মনে করি, যদিও দেশনায়ক তারেক রহমান মনে করেন না, বলে যে এই কথাই বলবেন, ধর্মীয় সংখ্যালঘু বা সংখ্যালঘু বলতে কোনো কথা নেই। আপনারা দেশের ইকুয়াল নাগরিক এবং আপনাদের সম অধিকার আছে, এই অধিকার থেকে কেউ আপনাদের বঞ্চিত করতে পারবে না। অ্যাটলিস্ট বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সামান্যতম বঞ্চনার শিকার হতে হবে না। হয়তো ছোটোখাটো দু একটা ঘটনা আপনাদের মনে করতে পারে, বলতে পারে যে আমি তো বিএনপির আমলে বঞ্চিত হয়েছিলাম। সেইটা একটা দেশে থাকতে গেলে মুসলমানরাও বঞ্চিত হয়, খালি হিন্দু বঞ্চিত হয় না। আপনার মেয়ে যখন একটা মুসলমান ছেলের সাথে চলে যায়, আপনি বলেন যে আমার মেয়েটা হিন্দু বলে জোর করে নিয়ে গেছে, কিন্তু একটা মুসলমান মেয়ে যখন একটা মুসলমান ছেলের সাথে ইচ্ছার বাইরে চলে যায়, তারা কি বলবে? কার কাছে বিচার দিবে? আপনি তো ভারতের কাছে বলেন যে এরা আমাদের অত্যাচার করতেছে। কাজে এইটা হলো দেশের মানুষের সাধারণ একটা বিষয়। এটা মুসলমানের বৈষম্য হইতে পারে, হিন্দু মুসলমানে হইতে পারে, আর হিন্দু হইতে পারে, হিন্দু বৌদ্ধের মধ্যে হইতে পারে। কাজে এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে। কিন্তু ওরা অপপ্রচার করে কিন্তু চেষ্টা করে আমাদের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করার জন্য। আর একটু আগে আমাদের মহাসচিব যেটা বললেন যে হিন্দু, এবং আমাদের অপর্ণা রায় যে কথা বললেন যে আমাদের আরেকটা যে ওই তাবেদার গোষ্ঠী আছে ঐক্য পরিষদ, তারা কিন্তু এটাকে ব্যবহার করে তারা নিজেরা ফায়দা লোটার জন্য তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কাজে আপনাদের গ্রামে গঞ্জে বা মহল্লায় এটা বলতে হবে। প্রশ্ন মাইনরিটিদের মধ্যে একটা আছে, অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তা যে আছে এটা তো অস্বাভাবিক, অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমাদের জন্য সৌভাগ্য হচ্ছে যে আমরা
এই জাতীয়তাবাদী শক্তির শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলতে পারি, তাদের বয়ান আমরা পেতে পারি। আজকে আমাদের মাঝে যিনি আছেন, আমাদের প্রধান অতিথি, আপনারা জানেন উনি বিএনপির অন্যতম শীর্ষ স্পোক্স পারসন। উনি বিএনপির পক্ষে সব কথা বলেন, সব কাজ করেন। উনি আমাদের জাতীয়তাবাদী শক্তির যে শীর্ষ নেতা জনাব তারেক রহমানের সাথে কথা বলতে পারেন। তার সামনে আজকে আমাদের এই যে বিষয়গুলো, এইগুলো উনি আমাদের শুনলেন। আমরা মনে করব যে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, বিএনপি যদি আমাদের সমর্থনে এবং দেশের মানুষের সমর্থনে অবশ্যই আসে, তখন যেন আমরা আমাদের সম অধিকার লাভ করতে পারি। এবং উনি নিশ্চয়ই আজকে তার বক্তব্যটা বলবেন। আমি আর বেশি বাড়াবো না। আজকে এটা মহানগরীর সম্মেলন। আমাদের মাঝে জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা, বলতে গেলে অন্যতম শীর্ষ নেতা জনাব রুহুল কবির রিজভী সাহেব এসেছেন। তিনি রাষ্ট্রের যে বিষয়গুলি, এইগুলি উনি হয়তো কথা বলবেন আমাদের জন্য যা বলার। কাজেই তার জন্য সময় দিয়ে আমি আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, এবং এরকম একটা পরিস্থিতিতে আপনারা সবাই এসছেন, আপনারা সবাই এই ফ্রন্টের পতাকা দলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এসছেন, আপনাদেরকে অভিনন্দন জানিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে দেশনেত্রী খালেদা জিয়ার রূপ মুক্তি এবং কারামুক্তি কামনা করে, এবং অন্যান্য আমাদের অসংখ্য জাতীয়তাবাদী শক্তির নেতা নেত্রী দীর্ঘ কারা ভোগ করছেন, কষ্টে আছেন, মামলায় আছেন, তাদের সকলের মঙ্গল কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে, যিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় নিয়ে সারা বাংলাদেশে সংগ্রাম করে চলেছেন। এবং আমাদের আরেকজন নেতা রয়েছেন, গতকাল ঝিনাইদহ সম্মেলন করে এসেছেন, যিনি আমাদের মহাসচিব। সারা বাংলাদেশে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমাদের এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এখন কমিটি করা হচ্ছে, যেটা আমরা গত 20 বছরে, অপর্ণাদি বলেছেন 22 বছর আমরা পাইনি। সর্বকালে আমি মনে করি এটাই সেরা কমিটি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আজকের প্রধান অতিথি সম্মতিক্রমে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সবার সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরীর সম্মানিত সদস্য সচিব, সংগ্রামী নেতা সুভাষ চন্দ্র দাস। আজকের এই সভার মাননীয় প্রধান অতিথি, যিনি আমার কাছে আসলে নেতার চেয়ে অভিভাবকই বড়, ওনাকে আমি কোনোদিন আমার নাম ধরে ডাকতে শুনিনি, জামাই বলে ডাকেন, আমি গর্ববোধ করি। আর আমাদের এই রাজপথে বিএনপির যারা নেতাকর্মী আছেন, তাদের কিছু বলার শেষ আশ্রয়স্থল আমি মনে করি, নিরাপদ আশ্রয়স্থল করি, যার জীবন যৌবন এই জাতীয়তাবাদী এই সংগ্রামে উনি দিয়ে গেছেন, দিচ্ছেন। তিনি আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আঙ্কেল। উপস্থিত আছেন বিজন দা, তরুণ দে, অপর্ণা রায়, রমেশ দত্ত, আমার স্নেহাস্পদ সুমন, আজাদ ভাই, এবং যিনি উপস্থাপনা করলেন উনি হলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক। যারা যারা আমাকে এই আজকের এই সভাটাকে করার জন্য উৎসাহিত সহযোগিতা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসলে আমরা সবাই বলে গেছেন যে কেন বিএনপি করি হিন্দুরা, এই কথাটা বাজারে চাওয়ার আছে। এটা তো আসলে আওয়ামী লীগ আমাদেরকে বিএনপিকে ডুবানোর জন্য এই বদনামটা মার্কেটে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা বিএনপি যারা করি বা ভালোবাসি, যারা কর্মী সমর্থন করি বা নেতারা, আমরা কি কখনো এই বদনামটা ঘোচানোর জন্য কোনো উদ্যোগ নিইনি। কিন্তু আমরা কিছুদিন আগে, আমার এটা সৌভাগ্য বলবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের সাথে 1 মিনিট কথা বলার আমার সুযোগ হয়েছিল। তো উনি বলেছিলেন যারা খেলোয়াড় তাদেরকে আমরা খেলাবো, খুঁজে নিতে হয় না। আমি আজকে আমাদের প্রধান অতিথি রুহুল কবির রিজভী আহমেদের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে চাই, আমি খেলোয়াড় এনে দিলাম মহানগরী। আপনি তাদেরকে কিভাবে খেলাবেন সেটা আপনি বিবেচনা করবেন। তার কারণ আমি দেখেছি, আমার সালাম ভাই থাকলে ভালো হতো, উনি
যখন মহানগরের দায়িত্ব নেন উনি আমাকে আর অপর্ণাকে ডেকেছেন, ডেকে বললেন যে তোমরা যেহেতু ঢাকাইয়া, তোমরা দেখো হিন্দু ছেলে পেলে কোন কোন থানায় কে কে আছে, খ্রিস্টান ছেলে পেলে যারা আছে, অপুকে বলেছে বৌদ্ধ যারা আছে আমার কাছে নিয়ে আসো, এবং অপর্ণাকে বলেছে মহিলা কারা আছে বিএনপি করে তাদেরকে নিয়ে আসো। কিন্তু আমাদের দুর্ভাগ্যই বলবো শেষ পর্যন্ত আমরা থানা কমিটির মুখ দেখতে পারিনি, আমাদের সফলতা আসেনি। কিন্তু আমি আমার এই নেতার কাছে আমি একটা মানে রেখে গেলাম, এটা অনেকেই বলে নাই, পবনদা শুধু বলেছে যে আমরা বিভিন্ন কমিটিতে এই ছেলে পেলেদের কেন আমরা ইনক্লুড করতে পারি না, আমাদের এত অনীহা কেন এখানে, কারণ আমরা তো কাজ করতে চাই, তাই না? অতএব আমাকে কাজে লাগান আমাদেরকে, আমরা আপনাদের কথা মতোই চলবো। আর যারা টোল খাওয়া এখানে নেতা কর্মীরা আসছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা কিন্তু মার খেতে খেতে এখানে আসছেন, তারা আর কখনো পিছনে ফিরে যাবে না, এটা আপনি নিশ্চিত থাকেন যে একটা সুবিধা দিয়ে তাদেরকে নিয়ে যাবে, কোনোদিন নিয়ে যাবে না। যাই হোক, আমি আর আমার বক্তব্য বক্তব্য আমি দিতেও পারি না, কারণ আমি আসলে রাজনীতিভাবে করিও না। আপনাদের একটা র্যালি আছে, আমরা আজকে জগন্নাথ দেবের রথযাত্রা আপনারা জানেন, এই জন্য উপস্থিতিও আমাদের কম, সবাই আসলে এই কাজে ব্যস্ত। আমরা এই পার্টি অফিস থেকে ওই পার্টি অফিস পর্যন্ত আমরা আমাদের নেতৃত্বে আমরা একটু পরিক্রমা করব, শেষে এখন আমরা বক্তব্যে চলে যাব। এই পর্যায়ে আজকে আমাদের সভার মধ্যমণি প্রধান অতিথি আমাদের অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সাহেব আপনাদের মাঝে বক্তব্য তুলে দেবেন। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আয়োজিত তাদের ঢাকা মহানগর ইউনিটের সম্মেলন সম্মেলনের সভাপতি আমাদের অত্যন্ত স্নেহাস্পদ, আমি আসলেই তাকে জামাই বলেই ডাকি, সুভাষ উপস্থিত রয়েছেন। এদেশের একজন প্রাজ্ঞ অভিজ্ঞ সাবেক উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার উপস্থিত রয়েছেন, যারা প্রত্যেকেই এই সংগঠন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সাথে সবাই যুক্ত। অপর্ণা রায় উপস্থিত আছেন, মাহমুদুর রহমান সুমন, রমেশ দত্ত, তরুণ, অপু সহ এতদিন ধরে যারা তিলে তিলে এই সংগঠনটি গড়ে তুলেছেন অত্যন্ত নিষ্ঠা এবং শ্রমের মধ্যে দিয়ে। আমি এই সংগঠনটির সাথে যুক্ত এদের সবাইকে সহ আরও যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কথাই এখানে আলোচিত হয়েছে আলোচকদের মধ্যে দিয়ে। আসলে আমি এই সংগঠনটির যে অবজেক্টিভ, যে লক্ষ্য, সেটি সম্পর্কে আমি যতটুকু জানি সেটি আমাকে অত্যন্ত মুগ্ধ করে। এদেশে শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই যারা বিভিন্নভাবে, সে ভাষাগতভাবে হোক বা ধর্মীয়ভাবে হোক বা রেস বা জাতিগোষ্ঠীভাবেই হোক, যারা সংখ্যালঘু, তাদেরকে সংখ্যালঘু কথাটা বলে বৃহৎ কমিউনিটি থেকে আলাদা করার একটা প্রচেষ্টা চালানো হয়। এটা খুবই অনুচিত একটি কাজ বলে আমি মনে করি। এমনকি যারা ছোট ছোট এথনিক গ্রুপ যেগুলো আছে, নৃগোষ্ঠী যারা আছে, তাদেরকেও একটা বিচ্ছিন্নতার যে বাতাবরণ, একটা পরিবেশের মধ্যে ঠেলে দেওয়া হয় একটি জাতি রাষ্ট্র।
আর এই ঠেলে দেওয়ার মধ্যে দিয়েই প্রতিনিয়ত একে অপরের সাথে যে ভ্রাতৃত্বের বদলে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়। আজকের যিনি প্রধানমন্ত্রী, তার বাবা সেই ৭২-৭৩ সালে মানবেন্দ্রনাথ লারবাকে তোরাও বাঙালি হয়ে যা এই বলার মধ্যে দিয়ে যে ক্ষুব্ধতা তৈরি করেছিলেন বাংলাদেশেরই জাতিগোষ্ঠীর একটি সম্প্রদায়কে, একটি জাতিগোষ্ঠীকে, সেদিন থেকেই যে ধরনের বিচ্ছিন্নতা বোধ এবং ওরা এবং আমরা এই ব্যবধানটা তৈরি হয়েছে, এটা অত্যন্ত অনুচিত। এই যে ঘটনার যে পরম্পরা, সেই পরম্পরায় ক্ষুব্ধ হয় দেশের মানুষই, ক্ষুব্ধ হয় যারা নানা কারণেই সংখ্যালঘু বলে অভিহিত করা হয় তারা, এবং তখন এই ক্ষুব্ধতা একটা পর্যায়ে বিস্ফোরণ ঘটে নানাভাবে। রক্তাক্ত পথে সশস্ত্র অবস্থায় এটা বিস্ফোরণ ঘটে। সেখানে যোগ্যতর নেতৃত্বের যদি অভ্যুদয় ঘটে তাহলে তারা অনেক দূর দেখতে পারে, এবং অনেক দূর দেখেই প্রথমেই তারা সিদ্ধান্ত নেয় যে না, আমাদেরকে এমন কিছু করতে হবে, বলতে হবে যেটি পরবর্তী পর্যায়ে সমাজের মধ্যে কোনো বিচ্ছিন্নতা তৈরি না, সমাজের মধ্যে কোনো বিভাজন তৈরি না। পৃথিবীতে দেশে দেশে এটি আমরা দেখেছি। আব্রাহাম লিঙ্কন, তিনি গৃহযুদ্ধ যখন বেঁধে গেল, তাকেও নানাভাবে অনেকে পরামর্শ দিয়েছিলেন যে কি দরকার এই সমস্ত সংঘাত সংঘর্ষ হচ্ছে, এটাকে যা আছে তাই থাক, কালোরা কৃতদাস থাকুক, ওরা দক্ষিণের ক্ষেত খাবারে কাজ করবে, দরকার কি আমাদের এটাকে নিরসন করা। কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এটার প্রতিক্রিয়া হতে পারে ভয়ঙ্কর, তাই তিনি তার নীতিতে অটল ছিলেন এবং কংগ্রেসে পাশ করেছিলেন যে না, কৃতদাস প্রথা থাকবে না, কারোরা কৃতদাস হবে না। সেদিন সুপ্রিম কোর্ট পর্যন্ত, সেখানকার আদালত পর্যন্ত এই কৃতদাস প্রথা রেখে দেওয়ার পক্ষে ছিল। কিন্তু একজন রাজনীতিবিদের যে ভিশন, তার যে অনেক দূর দেখার যে ক্ষমতা, সেটা একজন রাজনীতিবিদকে তখনই রাষ্ট্রনায়ক করে ফেলে। আব্রাহাম লিঙ্কন এই কারণে একজন রাজনীতিবিদ, একজন রাষ্ট্রপতি থেকে তিনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন, কারণ অনেক দূর দেখেছিলেন। দূর দেখেছেন বলেই তিনি কৃতদাস প্রথা উচ্ছেদ করেছিলেন। যদি ওটা থেকে যেত তাহলে গোটা মার্কিন সমাজ ক্ষতবিক্ষত হয়ে যেত। জওহরলাল নেহরুরা যখন ভারতের কনস্টিটিউশন করেন, ডক্টর আম্বেদকর সহ, তারাও সেদিন বুঝতে পেরেছে যদি এই বহু বিচিত্র জনগোষ্ঠীর একটি দেশ, এটা একটা নেশন স্টেট করতে গেলে এইখানে সেকুলার কনস্টিটিউশন দরকার, না হলে এত ভাষা, এত বর্ণ, এত কাস্ট যে দেশে, এখানে একমাত্র উপায় হচ্ছে টিকে থাকা সেকুলারিজম। তাই তারা করেছে। পরবর্তী পর্যায়ে আমরা সেটিকে বাইপাস করে নানা ধরনের ঘটনার কারণে আজকের নানা ধরনের উপসর্গগুলো দেখছি, যেটা সেই আমল থেকে যদি এটা একই রকম ধারায় থাকতো তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। তবুও যাই হোক, ভারতে গণতন্ত্রের যে ধারাবাহিকতা, সেটা তারা ঠিক রেখেছে। কনস্টিটিউশনকে একেবারে তার মৌলিক চরিত্রটা পাল্টে দেয়। কিন্তু শেখ হাসিনা তাদের শুরু থেকে, আমি বলবো শুধু তার আমল নয়, ৭২-এর পর থেকেই একের পর এক তারা ভুল করেছে। কারণ কোথায় যেন তার রক্তে জেনেটিক্যালি একটা ফ্যাসিবাদের বীজ লুকিয়ে আছে। আমরা যা বলবো সেটাই হবে, আমরা যেটা মনে করব সেটাই করতে হবে। এখানকার মানুষ, এখানকার জনগোষ্ঠী, এখানকার মানুষের যে অভিপ্রায়, সেটাকে এরা কখনোই মূল্য দিতে জানে না। যখন বিরোধী দলে থাকবে তখন বড় বড় কথা বলবে, তখন নানা কথা বলবে, সেকুলারিজমের কথা বলবে, বহু কথা বলবে তারা। কিন্তু ক্ষমতায় আসার পরেই হচ্ছে আমরা হলাম সমাজের প্রভু, আর এই করতে গিয়েই আজকে গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে। গণতন্ত্রকে লাশ বানিয়েছে। গণতন্ত্রের যে উপাদানগুলো থাকে একটি সমাজকে বিকাশ লাভ করার জন্য, রাষ্ট্রের যে গণতান্ত্রিক বিকাশ, সেটাকে স্তব্ধ করে দিয়ে আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে, প্রত্যেকটি জায়গায় আজকে তারা একটা এমন বিভাজন রেখে তৈরি করেছে যে একজন আরেকজনের দিকে তাকাতে পারে না।
এমন অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক থাকবে না। এটার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই, এটার জন্য দায়ী তাদের ভ্রান্ত পলিসি, কারণ তারা চেয়েছে গোটা বাংলাদেশের জমিদার হতে। আমি কয়েকদিন আগেই বলেছি, যেখানে আওয়ামী পরিবারের কেউ এমপি আছেন সেখানে বিএনপি কোনো মিটিং মিছিল করতে পারে না, অথবা সেখানে রক্তাক্ত অবস্থা হয়। আপনার বাগেরহাট, এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য যে সমাবেশের কেন্দ্রীয় কর্মসূচি হলেও বাগেরহাটে তারা করতে দেয়নি, পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ বাগেরহাটের বিএনপি অফিস ঘিরে রেখেছে, কারণ এটা শেখ হেলালের ছেলে নিয়ন্ত্রণ করে। তো এইরকম বিভিন্ন, আপনার বরিশালেও তেমনি কোনো কর্মসূচি করতে গেলে একদিকে পুলিশি আক্রমণ, আরেকদিকে আওয়ামী লীগের আক্রমণ। যারা জমিদার তন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এবং যারা নিজেদেরকে জমিদার ভাবে, এদের কাছে তো কে মুসলমান, কে হিন্দু, কি জনগোষ্ঠী, বিভিন্ন জনগোষ্ঠী, এটা কোনো ম্যাটারই করে, এটা কোনো মূল্যই নাই তাদের কাছে। এটাই বিপরীত আমরা দেখেছি। যে কথাটা এখানে সব নেতৃবৃন্দ বলেছেন সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে তিনি যে রাষ্ট্রনায়ক, এটার প্রথম স্বীকৃতি মানুষ দেয় তার একটা অভাবিত একটি দর্শন, তার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এটা যেন একটা ডালি, এই ডালির মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি যে নৃগোষ্ঠী আছে, বিভিন্ন সম্প্রদায় আছে, এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, সব একটা ডালিতে ধারণ করা যায়। বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে সেই রকম একটা ডালি, আর এর ভিতরে আছে নানা রঙের ফুল, সেটা গোলাপ ফুল, সেটা ক্রিসেন্থেমা, সেটা চন্দ্রমল্লিকা, সেটা হাসনাহেনা। এই হিসাবেই আমরা সেই ডালির মধ্যে অবস্থান করতে পারি। কারণ এইটা বলার সাথে সাথে আমাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করতে হয় না যে ভাই আপনি কোন দেশের বাঙালি, আপনি কোন বাংলার আপনি লোক, এটা প্রশ্ন করতে হয় না। এইটা বলার সাথে সাথে আমার মনের মধ্যে ভেসে উঠে একটা মানচিত্র, আমার মনের মধ্যে ভেসে উঠে একটা পতাকা, আমার মনের মধ্যে ভেসে উঠে আবার পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কুশিয়ারা, ধলেশ্বরী, এই সমস্ত নদীগুলো ভেসে উঠে। কারণ এখানে কোনো সংশয়ের ব্যাপার নাই, এখানে দ্বিতীয় কোনো প্রশ্নের বিষয় নাই। একটা গভীর মানচিত্র আমাদের মানসপটে সেটা পতিত হয়ে যায়। জিয়াউর রহমানের সেই অবিসংবাদিত অবদান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এখানে ধর্মের ভিত্তিতে, এখানে সম্প্রদায়ের ভিত্তিতে কোনো কথা নেই। এটা এমন একটি মজবুত ডালি, সেখানে সেই ডালির ভিতরে প্রত্যেকটি জনগোষ্ঠী এই দেশের অভ্যন্তরে ভাষাভাষী এবং ধর্মীয় সম্প্রদায় সব অবস্থান করছে বাংলাদেশিটার মধ্যে। শেখ মুজিবুর রহমান মানবেন্দ্রনাথ লারমাকে বাঙালি হয়ে দেয়, ও তো বাঙালি নয়, কিন্তু বাংলাদেশের মানুষ বাঙালি, ইয়ে বাংলাদেশি। তা আপনি বাঙালি হবে কেন? সে হয় চাকমা, না হলে মারমা। তো এটা তো মানে কোনো নির্ভুল জাতীয়তাবাদ নয়, এটা তো ভুল জাতীয়তার কথা বলছে। এটা তো গায়ের জোরে আপনি একজনের মৌলিক অধিকার হরণ করছেন। যে বাঙালি নয় আপনি তাকে জোর করে বাঙালিত্ব বানাবেন। যে মেয়ে ছেলে নয়, সেই মেয়েকে যদি আপনি জোর করে ছেলে বানান, এটা কি হবে? এটা হবে না। কিন্তু এই বাংলার মাটির একজন বিশ্বাসযোগ্য এবং মাটির গভীরে যাদের শিকড়, তারাও হচ্ছে সেই চাকমা জনগোষ্ঠী, এরা বাংলাদেশি জাতির মধ্যে তারা পড়েছে। তো সুতরাং এইখানে কে হিন্দু মুসলমান বিষয় না। হিন্দু মুসলমান আমরা যে মূল ধারা, আমরা প্রত্যেকে বাঙালি, এটা নিঃসন্দেহ। কিন্তু আমরা সবাইকে আমরা স্বীকৃতি দিই। এই যে কথাটা বললেন, এখানে হরিজন যে যাদেরকে তামিলনাড়ু থেকে এসছে, এরাও তো শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশে থেকে আমাদের অবিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের দেশের মানুষ হয়ে গেছে। তার থাকা, তার খাওয়া, তার বেঁচে থাকা, তার রাষ্ট্রীয় প্রত্যেকটি প্রোটেকশন রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র সেটা নিশ্চিত করবে, সে অধিকার তার আছে। হরিজন ভগবানের লোক, অথচ আমরা সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত। দীর্ঘদিন ধরে যারা সেখানে বাস করে
সে বাস করার অধিকার তাদেরকে কেড়ে নেয়, কোথায় থাকবে তারা? যেদিন আমাকে অপর্ণা আর রমেশ দত্ত এরা তাদের যে নেতার সাথে ইয়ে করে দিলেন, আমার সেদিন এত ভালো লেগেছে যে সত্যিকার অর্থে রাজনীতি মানুষ তো হচ্ছে মানব দরদি কাজ, সমাজসেবামূলক কাজ। তো এই মানব দরদি সমাজসেবামূলক কাজ যদি যথার্থই করে থাকে, সেদিন সেই হরিজন পাড়ায় গিয়ে অপর্ণা, রমেশ দত্ত এবং আরও যারা গেছেন, আমি বলবো সবচাইতে মানবতাবাদী কাজ তারা করেছে। একটা আমার দেশেরই একটি জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষণের পক্ষে গিয়ে তারা সেখানে কাজ করেছেন। আমি ওদেরকে বলেছি তাদের অধিকার নিশ্চিত করার জন্য তোমরা আরও তোমাদের কণ্ঠকে আরও শানিত করো, তোমরা আরও তাদের পক্ষে তোমরা প্রতিবাদ জানাও যে কেন তাদের অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। তোমরা মানববন্ধন করো, তোমরা প্রেস কনফারেন্স করো, ক্রমান্বয়ে তোমরা তোমাদের প্রতিবাদকে আরও জোরালো করো। আমি এখন এই কথাগুলো বলছিলাম, মানে অপরটার সাথে কথা বলতে করতে হবে, এটাই হচ্ছে দায়িত্ব। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যে কল্যাণ ফ্রন্ট, তারা হচ্ছে আমাদের এই দেশেরই ধর্ম সম্প্রদায়ের। তাদের এটা কিসের জন্য? তাদের যাতে অধিকার নিশ্চিত হয়, তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য, এবং সেইটা হবে একেবারেই আমি সত্যিকার অর্থেই যেন এই কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট হয়, স্বার্থের সাপেক্ষে যেন তারা কাজ করে। এখানে কোনো রাজনীতির কোনো বিষয় না, কারণ আমরা যারা এখানে জাতীয়তাবাদী রাজনীতি করি, বিএনপি করি, আমাদের নেতৃবৃন্দই ধ্বংস হয়ে যাওয়া কালী মন্দিরের পক্ষে কথা বলি। আওয়ামী লীগের কিন্তু এখানে কথা বলার কিছু নেই, কারণ তারা সেই কাজটি করেছে। ওই যে বললাম, নিজের স্বার্থে তারা প্রচণ্ড বর্ণবাদী হতে পারে, তারা প্রচণ্ড সাম্প্রদায়িক হতে পারে, আবার নিজের স্বার্থে তারা দেশ বিক্রিও করে দিতে পারে। আমরা দীর্ঘদিন ধরে এটা দেখে আসছি। যখনই তারা ক্ষমতায় এসছে, লুটপাট এটা যেন আওয়ামী লীগের ইস্তেহার, টাকা পাচার এটা যেন আওয়ামী লীগের সংস্কৃতি, কারো জমি দখল করে নেওয়া এটাও যেন আওয়ামী লীগের এক ধরনের একটি কি বলে যে তাদের রাজনৈতিক নীতি। এটাই তারা দীর্ঘদিন ধরে করে আসছে। আজকে আমরা সবাই জানি যেটা, যে আগে যেটাকে এনিমি প্রপার্টি বলতে, এখন বোধহয় ভেস্টেড প্রপার্টি বলে, যেটা হিন্দু সম্পত্তি, সেই সম্পত্তি শত্রু সম্পত্তি, সেটা মানে অধিকাংশই এখন যারা ভোগ করছেন তারা হচ্ছে আওয়ামী লীগের। এটার একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছিল, পরিসংখ্যান বেরিয়েছিল, তাতে কারণ দেশের মধ্যে লুটপাটের মানসিকতার যদি রাজনৈতিক দল থাকে সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগ। এবং আসলেই তাই, ডেপুটি স্পিকারের ছেলে কি শামস না কি নাম, সে 200 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। এটা অদ্ভুত ব্যাপার। পাবনার বেড়ার সেটাকে পৌরসভার মেয়র, সে এখন দেশের বাইরে, 200 কোটি টাকার ট্যাক্স সে ফাঁকি দিচ্ছে। আমরা জানি তার বাবা পুরো মানে ওকালতি করে দিন চালাতেন পাবনা শহরে, এত টাকা হলো থেকে কিভাবে সম্ভব? আলাদিনের চেরাগ, সে আলাদিনের চেরাগেও মানে সেই যে দৈত্য আসতো, সেই দৈত্য রাতারাতি এত টাকা হয়তো কাউকে করে দিতে পারতো না, কিন্তু আওয়ামী লীগের পক্ষে এটা সম্ভব। আওয়ামী লীগ এটি করতে পারে। আচ্ছা, শুধু বেনজির আজিজ কাণ্ড না, কত কাণ্ড যে তারা এখানে গড়ে তুলেছেন। একজন আইজি কি শামসুদ্দোহান 100 বিঘার উপরে কৃষি ফার্ম, এটা তো শুধু একটা ঘটনা, আরো কত কি যে সয় সম্পত্তি আছে। কি করে সম্ভব এটা? এটা 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 সম্ভব হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা প্রশ্রয় দেওয়ার কারণে। শেখ হাসিনা নিজে জোর করে ক্ষমতায় থাকবেন, এটাও তো অনৈতিক, এটাও তো দুর্নীতি। সুতরাং এই দুর্নীতির প্রধানমন্ত্রী, তিনি দুর্নীতিকে আস্কারা দিয়েছেন। সমস্ত কিছুকে যে তোরা আমাকে সাপোর্ট কর আর তোরা যা পারবি সেটাই করবি, না হলে একজন ডিবির লোকজন বগুড়ার এক মাদক ব্যবসায়ীকে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে তার কাছ থেকে 7,80,000 টাকা দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। যারা দুষ্টের দমন করবে তারাই রীতিমতো মানে একেবারে তালপাতার পাখা দিয়ে বাতাস করে দুষ্টকে পালন করছে। কারণটা যে
এই গোয়েন্দা পুলিশরা, এই র্যাবরা, এই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করেছে। শেখ হাসিনা কি বলে যে এই অবৈধ ক্ষমতাকে, দখলদারিত্বকে তারাই মানে সামাল দিয়েছে এবং এই জন্য গণতন্ত্রকামী মানুষের মিছিলকে, গণতন্ত্রকামী মানুষের সমাবেশকে তারা রক্তাক্ত করেছে। সেখানে তারা বেপরোয়াভাবে শটগান থেকে গুলি করেছে, লাঠিচার্জ করেছে এবং দিনের পর দিন তারা গুম করেছে আমাদের ছেলেদেরকে, এখনো করে যাচ্ছে, এখনো তারা গুম করে যাচ্ছে শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে। এখন সে যদি একটা কি বলে যে ডুপ্লেক্স বাড়ি করে 50 বিঘা জমির উপরে, তো সেখানে তো শেখ হাসিনা দেখার ভান করেও না দেখার ইয়ে করবেন, চেষ্টা করবেন এবং সেটাও তাও করেছেন। 2-3টা আমরা জানছি, 4-5টা জানছি, কয়েকটি ঘটনা হয়তো জানা যাচ্ছে, কিন্তু এরকম তো শত শত মতিউর রহমানের কেস, তো এরকম শত শত মতিউর রহমানের কেস আছে, বেনজিরের কেস আছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কই, তাদের তো খুব একটা তাদের তো আসে না, হঠাৎ 2-1টা আসে। শেখ হাসিনা মাঝে মাঝে একটু ছাড়ে মনে হয়, ছেড়ে একটু দেখানোর চেষ্টা করে যে আমি তো দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু আপনি তো হোল আওয়ামী লীগ, আপনার সমস্ত মানে আপনার যে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আপনার মোসাহেবি করেছে, তাদেরকে আপনার লেসেস ফেয়ার, অবাধে লুটপাটের, দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। দুর্নীতি শুধু দুর্নীতির শব্দে নয়, ওটা মহাদুর্নীতির বলে মানুষ আজকাল আখ্যায়িত করছে। এখন কি বলে যে হাত পাততে যাচ্ছেন চীনে, বিভিন্ন জায়গায় তিনি ইয়ে করছেন, মানে ভিক্ষা চাইতে যাচ্ছেন বিভিন্ন দেশে। তিনি বলছেন মানে সরকারের একজন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সারাক্ষণ শেখ হাসিনার গুণগান গান। ওবায়দুল কাদের সাহেব বলছেন যে চীনের সাথে আমাদের উন্নয়নের অংশীদার আর ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধু। ভারতের রাজনৈতিক বন্ধু তো আপনাদের এটা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি মেলে না, ভারত অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক দেশ, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। স্বাধীনতার পর থেকে ওদের গণতন্ত্রের চর্চার কখনো কোনো ঘাটতি হয়নি। তাহলে রাজনৈতিক বন্ধু হলো কি করে? এইটা হলো যে আওয়ামী সরকার, শেখ হাসিনার দখলদারের সরকার, সেই সরকার হচ্ছে মানে তাদের যে অপরাধের রাজনীতি, তাদের যে গণতন্ত্র হত্যার রাজনীতি, তারা যে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একবারে মহাশ্মশানে পাঠিয়ে দিয়েছে, সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত। এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক, ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে। কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সব কিছু করতে পারে, আর ওদের সার্টিফিকেট না থাকলে শেখ হাসিনা এক পাও যেতে পারেন না, এক ধাপ দিতে পারেন না। বন্ধুরা আমার, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি চলতে পারে না। গোটা জাতিকে বন্দি করে দেশের মানুষের সম্পদ লুট করার সুযোগ দিয়ে আপনি প্রধানমন্ত্রী থাকবেন আর মানুষ চেয়ে চেয়ে দেখবে। এদেশের দীর্ঘ ইতিহাস তো তা বলে না। এদেশের দীর্ঘ ইতিহাস যেমন সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, সেই ইতিহাসে বারবার আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাস শেখ হাসিনা আপনি ম্লান করবেন কি করে? সেটা ম্লান হয়নি। সেই স্মৃতি উজ্জ্বল, এই উজ্জ্বল স্মৃতিকে বুকে ধারণ করেই আপনার মতো একটি ডাকাত সরকারের বিরুদ্ধে, আপনার মতো সর্বগ্রাসী একটি দস্যু দলের সরকারকে পরাস্ত করার জন্য এখন এদেশের গণতন্ত্রকামী জনগণ প্রস্তুত হয়েছে। আজকে ঢাকা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যারা এটা অর্গানাইজ করেছেন, আমি তাদের এই সম্মেলনের আমি সাফল্য কামনা করছি। এবং আজকে আপনাদের আবার রথযাত্রা, এটা আমার ছোটোবেলার একটা বড় স্মৃতি মনে পড়ে। রাজশাহী শহরে আমরা বড় হয়েছি, লেখাপড়া করেছি। প্রতি বছরই বর্ষার সময় রথযাত্রা হতো এবং 7 দিন পর একটা উল্টো রথ হতো না? উল্টো রথ, হ্যাঁ, উল্টো রথ হয়। তো ওই মেলাতে, ওই মেলা যখন আসতো আমাদের স্মৃতিতে মনে আসতো। মেলাতে হতো ফার্নিচারের মেলা, আলনা বিক্রি হতো, খাট বিক্রি হতো, আলমারি বিক্রি হতো। ওই মেলার ফুটপাতের 2 ধার দিয়ে এই মেলা আমরা দেখেছি। তো আজকে আপনাদের এই রথের মেলা,
সেই রথের মেলার যে উৎসব, এই উৎসবের প্রাঙ্গণ আপনাদের অত্যন্ত আলোকোজ্জ্বল হোক, এটা আমি কামনা করি। এবং আপনাদের যে অভীষ্ট লক্ষ্য, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যে অভীষ্ট লক্ষ্য, এই লক্ষ্য আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকল প্রচেষ্টার প্রতি, সকল উদ্যোগের প্রতি আমার শুভকামনা থাকবে। যারা ছাত্র রাজনীতি থেকে এখানে এসেছেন, বিশেষ করে রমেশ দত্ত, তরুণ, এরা মানে রমেশ দত্ত আমি তো একই ইউনিভার্সিটিতে পড়েছি, এরা তারপরে তরুণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওদেরকে অনেক ছোট ভাই দেখেছি, রমেশও ছোট, কিন্তু ওদের মধ্যে আমি যে জাতীয়তাবাদী স্ফুরণ, জাতীয়তাবাদী চেতনা দেখি, ওরা এখনও যা লেখে ফেসবুকে, আমার মনে হয় এই দেশের বুক চিরে ভারত কখনোই তাদের রেল লাইন বসিয়ে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করবে, এটা হতে পারবে না। কারণ এই বাংলাদেশে রমেশ দত্তদের মতো, তরুণদের মতো, অপর্ণদের মতো, সুভাষের মতো এবং অপুর মতো যে ছেলেগুলি রয়েছে, এরা সত্যিকারের জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রসৈনিক তারা। আর এখানে আমাদের বিজন কান্তি দাদা এদেশের একজন মানে খুব প্রাজ্ঞদক্ষ উচ্চ পর্যায়ের তিনি কর্মকর্তা। উনি নানাভাবেই আপোষ করতে পারতেন, কিন্তু উনি আপোষ করেননি। এবং সরকারও দেখেছে তার যে অ্যাফিলিয়েশন, তিনি যে একটা জাতীয়তাবাদী চিন্তার লোক, ঠিক টার্গেট করে তার চাকরি থাকা অবস্থাতেই তাকে জোর করে রিটায়ার্ড করে দিয়ে তার যে ক্যারিয়ার গড়ার, তার যে স্বপ্ন পূরণের জায়গাটিকে ধ্বংস করেছে। আমরা সবাই মিলে এই দেশটিকে রক্ষা করব, এই দেশটিকে গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি দপ্তরের দায়িত্ব দপ্তর সম্পাদক দুলাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন একটু র্যালিতে যাব, র্যালির পর আমরা এসে আমাদের কমিটিগুলো এখানে ঘোষণা করব। সবাইকে ধৈর্য, অসুবিধা নেই, আপনারা কেউ যাবেন না প্লিজ। চলুন।